আশা চোখ ছোট ছোট করে চেয়ে রইল। আশ্চর্য, তাকে দেখতে আসলো সবাই আর তাকে জানাবে না? ইস, সে একটু পরিপাটি হয়ে থাকতে পারতো। বিকেল বেলা মাহিন নিজের রুমে বসে চিন্তায় মগ্ন। তার মনে হয় না বাসন্তী নিজে থেকে আর তাকে লাই দেবে। এতদিন যাবৎ ফোন দিয়ে যাচ্ছে, অথচ পাষণ্ড মানবী একটি বার কল রিসিভ করেনি। মাহিনের ভারাক্রান্ত হৃদয় হতাশ হয়। এবারে যা করার তা নিজেকেই করতে হবে হয়তো। মনের মানুষটিকে নিজের করে পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। এই ধরনীতে কষ্ট ব্যতীত সুখ খোঁজার চেষ্টা করাই বৃথা। আবেদা বেগম তার সঙ্গে কথা বলেন না প্রয়োজন ব্যতীত। বাবাকে হারিয়েছে চিরতরে, সে চায় না আর তার মাকে কষ্ট দিতে। মাহিন বসা থেকে উঠে দাঁড়ালো, ধীর কদমে এগিয়ে গেল মায়ের রুমের দিকে। আবেদা বেগম বিছানায় বসে তসবিহ পড়ছিলেন। মাহিন গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল, তীব্র আকুতি মিশিয়ে বলল, একটু বোঝার চেষ্টা করো মা, তুমি আর পারুল ছাড়া আমার আর কে আছে বলো? তুমি এমন করে থাকলে তোমার ছেলে কি ভালো থাকে বলো? বাসন্তীকে ভালোবাসি আমি মা, তাকে ছাড়া আমি কি করে থাকবো বলো? তুমি পারুল যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, বাসন্তীর সেও আমার কাছে তার চেয়ে কিছুটা কম নয়। প্লিজ মা, তুমি বোঝার চেষ্টা করো। তুমি কি কোনোভাবে ওর ডিভোর্সের বিষয়টা নিয়ে? আবেদা বেগম ছেলের গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। মাহিন হতবাক হয়ে মায়ের পানে চাইল। এই চিনলে বুঝে তুমি মাকে? এতটা নির্ম মানসিকতার হয় তোমার? আমাকে তুমি যাকে ভালোবাসো বিয়ে করো, তাতে আমার তো কোনো সমস্যা নেই। আমি আর বাঁচবই বা কতদিন? কখন উপরওয়ালা ডাক পড়ে যায় কে জানে। বিয়ের পর সারা জীবন সংসার তো করবে তুমি। আর কখনো আমায় দেখেছো মেয়েটাকে হ্যাস্তনাদ করতে? বলো। কোনো কিছুতে আমার সমস্যা নেই, কিন্তু তুই কেন আমার থেকে সব লুকিয়ালি বল? কিন্তু তুই কেন আমার থেকে সব লুকালি বল? তার উপর নাটক করতে বলছিস মেয়েটাকে। এর মধ্যে মেয়েটার মনে কতটা কষ্ট জমা হলো তুই বুঝেছিস তা? মেয়েটা সেদিন কষ্টে চলে গেল। মাহিনের চোখ চকচক করে উঠল। এত কিছুর পরেও মা বাসন্তীর কষ্টের কথা ভাবছে। উত্তেজিত মাহিন মাকে শক্ত করে জড়িয়ে ধরল, চিৎকার করে বলল, থ্যাংক ইউ মা, আমার মিষ্টি মা। আর কখনো কিছু লুকাবো না তোমার থেকে মা, প্রমিস। আমি চাই আগে নিস্তব্ধকে বলতে, ও কি বলে দেখার পর তুমি পারুল বাসন্তীর বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। আমার বিশ্বাস কেউ আপত্তি করবে না। তুমি যাবে তো মা? মা ছেলের এতদিনের অভিমানের দীর্ঘ পাল্লার ভাটা পড়ল। আবেদা বেগম পরম আবেশে ছেলের মাথায় হাত বুলায়। ভদ্র মহিলা ছেলের কথায় চিত্ত চঞ্চল হয়। যাব বাবা, অবশ্যই যাব। আমার ছেলের পছন্দ করলে দরকার হয় স্বর্গে থেকে অপ্সরীও নিয়ে আসব। পারুল ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, মা ছেলে তোমরা আমি দুধে মিশে গেলে, আর এতদিন আমি বেচারা যে তোমাদের জন্য খেটে গেলাম, আমার আদর কোথায় শুনি? আই বুড়ি, তোর আবার আদর লাগে নাকি? তোকে তো কুড়িয়ে পেয়েছিলাম, বুঝিস না? ভাইয়া ভালো হবে না। পারুল এসে ওপর পাশ দিয়ে মাকে জড়িয়ে ধরলো। তিনজনই হেসে ফেলল। এই তো তাদের ভরা সংসার বাসন্তী এলেই পরিপূর্ণ হবে। সন্ধ্যার পূর্বেই গ্রাম থেকে পুনরায় সকলে ফিরে এলো ওসমান বিলায়। আজও থাকার কথা ছিল, কিন্তু ফুপু আসার খবর শোনার পর সেটা সম্ভব হলো না। সবার সঙ্গে ফুপুর আরেক জোট কথা কাটাকাটি হলো আরামসে। ফুপু সবার বিরুদ্ধে কথা বললেও অনিমা বেগম আর তাসফিকে কিছুই বললে না। দুজনকেই তার খানিকটা পছন্দ হলো কি না। ফুপুর কথার বিপরীতে বাপ ভাই আর বাতিজা শুধু অসহায় মুখ করে চেয়ে থেকেছে। আর কি বা করার। পরদিন নিস্তব্ধ নিজের চেম্বারে বসেছিল। সেখানে হঠাৎ আগমন ঘটল মাহিনের। নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে তার পানে চাইল। কি ব্যাপার বলতো, হঠাৎ আমার দ্বারে তুই? মহিলাদের দাঁত ওঠানো বাদ দিয়ে আমার দ্বার গোড়ায় তোর কি কাজ শুনি? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, কিছু না, ওই আর কি। এই যে তোর জন্য একটা চিঠি এনেছিলাম, বুঝলি? নিস্তব্ধ বিস্ময় নিয়ে শুধালো, আশ্চর্য, আমি কি তোর প্রেমিকা লাগি যে তুই আমায় চিঠিপত্র দিচ্ছিস? মাথা ঠিক আছে তো? শোন না ভাই, রাগ করছিস কেন?
আমি চলে গেলে খুলে পড়িস কেমন? আমি যাই, হ্যাঁ। আমি যাওয়ার পরে মনোযোগ দিয়ে পড়িস। উত্তর বা সিদ্ধান্ত যেটাই হোক সেটা আমার মতো চিঠি লিখেও জানাতে পারিস, আবার মেসেজও করতে পারিস, কেমন? আমি কিছু মনে করব না। আসছি। নিস্তব্ধ অবাক চোখে মাহিনের যাওয়ার পানে চেয়ে রইল। নিস্তব্ধ ভ্রু কুঁচকে মাহিনের চিঠিখানার দিকে তাকিয়ে আছে। প্রিয় নিস্তবতা। প্রথম সম্বোধনটুকু পড়েই নিস্তব্ধের মেজাজ বিগড়ে গেল। আশ্চর্য, তার জেন্ডার নিয়ে প্রশ্ন তুলছে অসভ্য ছেলে, নামের সঙ্গে তা কেন যুক্ত করতে হবে? তাটুকু নিস্তব্ধের পাশে থাকা কলম দিয়ে কুটকুট করে কেটে দিল। হ্যাঁ, এবার ঠিক আছে। তারপর পড়তে শুরু করলো। প্রিয় নিস্তবতা, রাগ করিস না ভাই। এরপর যা বলবো তাতেও রাগ করিস না। তোর রাগটা বাড়াতেই নামের বিকৃতিটা করেছি। প্রথমবার রাগ প্রকাশের হয় দংশনীলা, কিন্তু মানুষের রাগ একবার হলে পর মুহূর্তেই আবার হলে তা প্রকাশের জন্য মনোযোগ ধরে রাখা দায়। রাগের পরিমাণও কিছুটা কমে যায়, তাই তোকেই প্রথমেই রাগান্বিত করলাম। সরি ভাই। শোন, এই মুহূর্তে তো আমি তোর সামনে নেই, তাই এবারে আসল কথাটা বলেই দিই। একজনকে ভীষণ ভালোবাসি। একটা সময় গিয়ে সেও আমাকে ভালোবাসলো, কিন্তু যখন আমার মুখে প্রকাশ করার সময় এলো, মেয়েটা তখন পিছিয়ে গেল। সমাজ, নিজের পরিবার, আমার পরিবারের কথা ভেবে যে আমরা কি ভাববো, কি বলবো। কিন্তু আমি চাই সব কিছু উপেক্ষা করে মেয়েটাকে আপন করে নিতে, ভালোবাসার মানুষটিকে হাজারো দুঃখের মাঝে একটু সুখ দিতে। মেয়েটির নাম বাসন্তী, আমার প্রিয় বন্ধু নিস্তব্ধর বোন সে। আমি তোর উত্তর চাই নিস্তব্ধ, প্লিজ। নেগেটিভ উত্তর দিস না, আমি তাহলে বাঁচতে পারবো না। পজিটিভ উত্তর লিখিস, কেমন? ইতি, আমি হতবাগা মাহিন। চিঠিখানার দিকে নিস্তব্ধ হতবাক হয়ে চাইল। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে মাহিনকে কল দিল। চেম্বারে আয়। চেম্বারে কেমন করে যাব? আমি তো চলে এসেছি দোস্ত। পশ্চাৎ বরাবর এক লাথি মারবো, সব মিথ্যা কথা বেরিয়ে যাবে। আমি জানি তুই হসপিটালে আছিস, দ্রুত আয়। এভাবে আমায় মিথ্যা ব্লেম দিতে পারিস না তুই দোস্ত। দিস ইজ নট ফেয়ার। আসবি কিনা তুই? আসছি তো, এমন করছিস কেন? আশ্চর্য, মনে হচ্ছে আমি চুরি করেছি। হ্যাঁ করেছিস, আয়। মাহিন আসলেই হসপিটালে ছিল, মনের মাঝে তার আঁকুপাকু করছিল, তাই তো রয়ে গিয়েছিল। মাহিন কাচুমাচু মুখ করে পুনরায় চেম্বারে এলো। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, কতদিন চলছে এসব? একদিনও না। তবে মানে ওই আর কি, এমনি কথাবার্তা বলতাম মাঝে মাঝে, কিন্তু এখন তো তের বোনও ফোনও বন্ধ করে রেখেছে। নিস্তব্ধ নিলিপ্ত কণ্ঠে বলল। মাহিন নিস্তব্ধকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মাহিন নিস্তব্ধকে কিস করতে যেতে নিতেই নিস্তব্ধ ঠাস করে তার গায়ে চড় বসিয়ে দিল। মেয়ে মানুষের মতো কথায় কথায় গায়ে পড়িস কেন, ইডিয়াট? মাহিন মুখে হাত দিয়ে চোখ পিটপিট করে বলল, মেয়ে মানুষের মতো না। বউ যখন জড়িয়ে ধরে তখন তো ঠিকই সুযোগের সদ্ব্যবহার করো শালা। নিস্তব্ধ রাগি চোখে তাকাতেই মাহিন সুর করে বেরিয়ে গেল। আশা আজ রান্না করেছে, নিজের হাতে সব কিছু সে রান্না করেছে। রান্নার পদ সংখ্যা সর্বাধিক। সুজন খেতে খেতে আর চোখে আশার দিকে চেয়ে বলল, মা, খাবার আজ তুমি রান্না করেছো? একটুও স্বাদ নেই খাবারে, না নুন না ঝাল। এর থেকে তো ভাতের মার খাওয়াই উত্তম ছিল। আশা সঙ্গে সঙ্গে কোথায় যেন গেল। সুজন আর চোখে চেয়ে সবই পরখ করছে। রাহেলা বেগম ছেলের কথা শুনে চোখ গরম করে বলল, মিথ্যে কথা বলিস না সুজন, ওই খাবারটাই আমরা সবাই খেয়েছি বুঝছিস, ভীষণ মজা হয়েছে। আর আমি রান্না করিনি, সব তোর বউ করেছে। মা, তোমাদের হুট করে জিহ্বার স্বাদ পরিবর্তন হয়েছে বুঝলে, আর তোমার বৌমা রান্না করেছে দেখেই এত বিশ্রী স্বাদ হয়েছে। বিচ্ছিরি হয়েছে তো গপাগপ গিলছিস কেন, রেখে দে। কি যে বলো না মা, খাবার নষ্ট করতে নেই জানো না। আশা একটা বাটিতে করে কি যেন নিয়ে এসে সুজনের সামনে রাখলো। তার সামনে থেকে ভাতের প্লেটটা সরিয়ে রাখলো। সুজন হতবাক হয়ে চাইলো, এই নিন আপনার ভাতের মার, ভাতের বদলে বরং আপনি এগুলোই খান কেমন? সুজন কথা বলার ভাষা হারালো।
আশাকে চেতাতে গিয়ে দেখছে সে একেবারে বেদম ফাঁসা ফেসে গেল। এবার কি হবে? এমন সুস্বাদু খাবারগুলো কম, তবে তার তো কপালে জুটবে না। রাহেলা বেগম মুচকি মুচকি হাসতে লাগলো। যাক, ছেলে তার জব্বর জব্দ হয়েছে। সুজন চুপি চুপি গভীর রাতে উঠে বসলো। তার পাশেই আশা ঘুমিয়ে আছে। সে দেখেছে বউ তার সব খাবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। সুজন পা টিপে টিপে রান্নাঘরে এলো। ফ্রিজ থেকে যেই পায়েসটা বের করে 1 চামচ মুছে দিল, অমনি সামনে তাকিয়ে আশাকে দেখে চোখ বড় বড় করে ফেললো। গেলার আর শক্তি পেল না। আশা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বউ তার উঠলো কখন? দেখে তো এলো ঘুমিয়েছিল। খাবার নাকি ভালো হয়নি, তো আপনি ফ্রিজের কাছে কি করছিলেন শুনি? আশা সুজনের হাত থেকে পায়েসের বাটিটা কেড়ে নিল। সুজন করুণ চোখে তাকিয়ে শুধালো। একটু খাই, দাও না। আশা ভাব নিয়ে বলল, আগে সত্যিটা স্বীকার করুন দেখি, তারপর ভেবে দেখব। সত্যি 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 3 সত্যি। খাবারগুলো ভীষণ সুস্বাদু হয়েছে, এবারে দাও। আশা মুচকি হেসে বাটিটা এগিয়ে দিল, বলল, ডাইনিংয়ে গিয়ে বসুন, আমি সবগুলো খাবার গরম করে আনছি। ভাতের মার যে আপনি খাননি তা আমি খুব দেখেছি। পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে তা বোঝাই যাচ্ছে। যান বসুন। সুজন অদ্ভুত চোখে আশার পানে তাকিয়ে রইল। মেয়েটা খুব সূক্ষ্মভাবে তার প্রতিটা জিনিসের খেয়াল রাখে। সুজনের হৃদয় শীতল হয় মেয়েটাকে রাখতে দেখলেও তার ভালো লাগে, হাসতে দেখলেও তার ভালো লাগে। তবে এটাই কি ভালোবাসা? নিস্তব্ধের কথার মতন কালই ওদের বাড়িতে এলো মাহিন মা বোনের সাথে। বাসন্তী সবাইকে দেখে খানিকটা উত্তেজিত হলো। চিন্তার ভার হলো মন। কি করতে এলো তারা হঠাৎ? রাহেলা বেগম বিয়ের কথা তুলতেই ওসমান বিলার ড্রয়িং রুমে চলছে পিন পতন নীরবতা। সকলেই চেয়ে আছে বাসন্তীর পানে। বাসন্তী মাথা নিচু করে অসহায় মুখ করে বসে আছে। ফুফু মাহিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, এই যে ছেলে, তুমি কি বাসন্তীকে সত্যিই ভালোবাসো? মাহিন বুক ফুলিয়ে বলল, জি। ফুফু আবারও জিজ্ঞেস করলো, বাসন্তী তোমায় ভালোবাসে? মাহিন এক পলক বাসন্তীর দিকে চাইলো, প্রতি উত্তর করলো, জি। বাসন্তী চমকে উঠে মাথা তুলে চাইলো মাহিনের পানে। কিন্তু বাসন্তী তো আমাদের একবারও বলেনি সে তোমাকে ভালোবাসে। কেন বলিনি সেটা বরং আপনারাই ওর কাছেই জিজ্ঞেস করুন। ফুফু জহুরির চোখে মাহিনকে দেখে নিয়ে বলল, তোমার থেকে আমাদের মেয়ের বয়স বেশি, তার উপর কিছুদিন আগেই ডিভোর্স হয়েছে। এত কিছুর পরেও কি তুমি বাসন্তীকে ভালোবেসে সারা জীবন সুখে রাখতে চাও? ইনশাল্লাহ। মাহিনের ভালোবাসা আজও 1 ফোঁটা কমেনি তার বাসন্তী সুন্দরীর জন্য, ভবিষ্যতেও কমবে না আশা করি। যদি তোমার পরিবারের সমস্যা হয়? রাহেলা বেগম বাদ সেদে বলল, এমনটা মোটেও ভাববেন না পা, আমার মাহিনের পছন্দই আমার পছন্দ। তাছাড়া আপনাদের মেয়ে এমনিতেই লক্ষ্মী, শুধু বয়সের জন্য আমি আপত্তি করব এটা ভাববেন না পা। ওপরওয়ালা আমাদের জীবনকে কখন কোন দিকে মোড় নেয়, আমরা সব কিছুই মানিয়ে গুছিয়ে সাজিয়ে নেওয়া উচিত। আমার পক্ষ থেকে কোনো আপত্তি পাবেন না আপনারা আপা। ছেলেটার বাপ তো গত হয়েছে আরও কয়েক বছর আগে, সে বেঁচে থাকলেও আমার মনে হয় না সেও কোনো আপত্তি করত। রাহেলা বেগম কথা সবাই খুশি হলো। রাহেলা বেগম বাসন্তীর পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে শুধালো, সেদিন তোমার কথাগুলোর মানে আমি বুঝেছিলাম মা। তোমার মনে যে আড়ষ্টতা কাজ করছিল তা আমি বুঝি। শুনো মা, জীবনের পথে চলতে গেলে কখনো সমাজ কি বলবে ভাববে সেভাবে চিন্তা করবে না, নিজের পছন্দ অনুযায়ী কাজ করবে। নিলয় সাহেব বলল, বাসন্তী, তুই যা বলবি আমরা তাই করব। তোর মতের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না, তাই যা বলবে ভেবেচিন্তে বলবে। তোমার উপর কোনো জোর নেই। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, দেখ আপা, জীবনে যাই করিস কখনো অন্য কি ভাববে না ভাববে সেটা নিয়ে জীবনের সুন্দর অনুভূতি মুহূর্তগুলো নষ্ট করিস না। মন যা চায় সেটাই কর, তবে মনকে অবশ্যই বেস্ট জিনিসটা চুজ করতে বলিস। একে একে সবাই বাসন্তীকে বোঝালো, একবারের ঝড়ে জীবন কখনো থেমে থাকে না। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে বহু দূর থেকে বহু ক্রোশ দূরে। বাসন্তীর চক্ষু পানিতে টইটুম্বুর হলো। আজ আরো একবার তার পরিবার প্রমাণ করে দিল সে ফেলনা নয়। ডিভোর্সি মেয়েরা ফেলনা হয় না, তাদের স্বাধীন চেতাভাবে বাঁচার অধিকার রয়েছে।
ভালোবাসায় কোনো বয়সের বাছ বিচার মানে না। নিজের জীবন নিজে সুন্দর করে সাজাতে গোছাতে পারলেই সবই সুন্দর। সে আত্মবিশ্বাসী স্বরে বলল, আমি মাহিনকে ভালোবাসি বাবা। আমি ওকে বিয়ে করতে চাই, ওর সঙ্গে সারা জীবন কাটাতে চাই। আমি বিয়েতে রাজি ফুপি। আলহামদুলিল্লাহ। সকলে আনন্দে আলহামদুলিল্লাহ পড়ল। বাসন্তীর মুখশ্রী হতে প্রথমবার ভালোবাসার স্বীকারোক্তি শুনে মাহিনের হৃদয় পুলকিত হলো। মুগ্ধ নয়নে সে তাকিয়ে রইল বাসন্তীর পানে। নিস্তব্ধ তার সে চাহনিও লক্ষ্য করলো। সে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমরা সবাই তবে বিয়ের ডেট ফিক্স করো, ওরা দুজন একটু আলাদা কথা বলুক। আপা, মাহিনকে তোর রুমে নিয়ে যা। বাসন্তী রুমে আসতেই মাহিন এক সেকেন্ডও দেরি করলো না। শক্ত করে জড়িয়ে ধরলো নিজের প্রিয়তমাকে। বাসন্তী লজ্জায় আড়ষ্টতায় বলে উঠল, কি করছো মাহিন? কেউ চলে আসবে। মাহিন তার কথার পাত্তাই দিল না। উল্টো ঠাস করে বাসন্তীর গালে নিজের ওষ্ঠের সহিত ভালোবাসার পরও সেঁকে দিল। বাসন্তী হতবম্ব হয়ে চাইল, চোখ গরম করে চেয়ে শুধালো, কি করছো তুমি? ভুলে যেও না আমি তোমার বড়, একটু সম্মান তো করো। কোনো সম্মান করাকরি নেই বাসন্তী সুন্দরী, এবারে শুধু ভালোবাসাবাসি হবে। এতদিন আমায় ইগনোর করেছেন, বিয়ের পর আমি তার প্রতিশোধ নেব, বুঝছেন? বাসন্তী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে নেমে এলো। কথাবার্তা বলবে না ছাই, ছেলেটা শুধু দুষ্টুমি। মাহিনও নিচে নেমে এলো। ঠিক হলো পরবর্তী শুক্রবারে কপত কপতের ঘরোয়া আয়োজনে 2 হাত একত্রিত করে দিবে। অপরূপ সকাল, মেঘে রোদ্দুরের প্রেম সিক্ত খেলা চলছে আপন মনে। পূর্ব গগনে কখনো মেঘ, কখনো রৌদ্র, কখনো উভয় খেলছে কানামাছি। তাসবি রেডি হচ্ছে আজ প্রথম দিন নতুন কলেজে যাবার উদ্দেশ্যে। আরে বাবা, এখন কি তার একা একা কলেজে যেতে কি আর ভালো লাগবে? তার ওপর 2 দিন পর বাসন্তী আপার বিয়ে। এখন এই মুহূর্তে কলেজে গিয়ে কি মন টিকবে তার? আশ্চর্য। কিন্তু বেহায়া লোকটাকে বোঝাবে কে? তার ডাক্তার মহাশয় তাকে নতুন কলেজে ভর্তি করেছে ঠিকই, কিন্তু তাসফি যে শর্ত দিয়েছিল তার যেন সেখানে বোরিং না লাগে, তার ব্যবস্থা করে দিতে। এখন দেখা যাক লোকটা কি ব্যবস্থা করেছে তার জন্য। তাকে কলেজে নামিয়ে দিয়ে নিস্তব্ধ গিয়ে নিজের চেম্বারে বসবে। হ্যাঁ, তার নিজের। মহাশয় ঠিক করেছেন তার কোনো মেডিকেল কলেজে তিনি শিক্ষকতা করাবেন না। আর কোনো মেয়ে তার দিকে চেয়ে থেকে নজর না লাগুক, আর তাদের জীবনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক। নিজের রেস্টুরেন্টের ব্যবসাটাই বড় করবেন তিনি, সঙ্গে ডাক্তারি তো আছেই। নিজের চেম্বারে তিনি ইচ্ছে স্বাধীন মতো বসবেন। মাঝে মাঝে কোনো সরকারি হসপিটাল থেকে ডাক এলে সেখানে গিয়ে ঢু মেরে আসবেন। জীবনে এত টাকা পয়সার দরকার কি? তারা যা পাচ্ছে তাতেই তো কুলিয়ে রয়ে যাচ্ছে। তাসবি গাড়িতে বসে নিস্তব্ধকে এ নিয়ে বোধহয় শতবার একই কথা জিজ্ঞেস করে যাচ্ছে, অথচ লোকটা কোনো উত্তরই দিচ্ছে না। কি হলো বলুন না একটু, কি ব্যবস্থা করেছেন সেখানে আমার জন্য? এবারেও উত্তর না দেওয়ায় এবারে তাসফির মেজাজ সত্যি সত্যি খিচিয়ে গেল। আসলে এই লোকটা কোনো দিন শুধাবার নয়। তাসফি চিৎকার করে দাঁতে দাঁত চেপে বলল, গাড়ি থামান, এক্ষুনি গাড়ি থামান, এই মুহূর্তে গাড়ি থামাবেন আপনি, অসহ্য বর্বর লোক। নিস্তব্ধ থমথমে কণ্ঠে বলল, আশ্চর্য, চিৎকার করছো কেন? তো বসে বসে কি আঙুল চুষবো? একটা কথা আপনাকে কতক্ষণ ধরে জিজ্ঞেস করে যাচ্ছি, একটা উত্তর দিচ্ছেন? আরে বাবা, কলেজে গেলেই তো দেখতে পাবে, এখন বলার কি প্রয়োজন আছে বলো তুমি? তাসফি মুখ ফুলিয়ে বাহিরের দিকে মুখ করে বসে রইল। আর একটা কথা বলতে মন চায় না সে এই লোকটার সঙ্গে। প্রেয়সীর নীরব অভিমানে নিস্তব্ধ মুচকি হাসে। এখন অভিমান করে আছে ঠিকই, কিন্তু কলেজে পৌঁছানোর পর এই অভিমান কতক্ষণ টিকে থাকে সেও দেখবে। একটা প্রাইভেট মেডিকেল কলেজের সামনে গাড়ি এসে থামলো নিস্তব্ধ। অর্ধাঙ্গিনীর ফুলিয়ে রাখা মুখশ্রীখানা হাতের আঙ্গুলের সাহায্যে উঁচু করে ধরলো। তাসফির ললাটে চুম্বন এঁকে দিল। ফিস ফিস করে বলল, সব কিছুতে এভাবে অভিমান করলে হয় বউ? একটু ধৈর্য ধরতে শেখো। জেনে রেখো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। রাখুন তো আপনার লেকচার। ওকে, তাই সই। সাবধানে থাকবেন, সাবধানে বাসায় ফিরবেন। আমি আসছি তবে। তাসফি বেরিয়ে এলো গাড়ি থেকে। নিস্তব্ধ সাই করে গাড়ি ছুটিয়ে দৃষ্টি সীমানার বাহিরে বেরিয়ে গেল। তাসফি কলেজের ভেতর প্রবেশ করতেই কেউ তাকে পেছন থেকে এসে শক্ত করে জড়িয়ে ধরলো। তাসফি চমকে উঠল। এই অচেনা কলেজে কে তাকে চিনবে? সারপ্রাইজ! প্রিয় বান্ধবীর পরিচিত কণ্ঠস্বর পেতেই সে চট করে পেছনে ফিরল। আশার মুখশ্রীখানা অবলোকন করতেই খুশিতে আত্মহারা হলো তার চিত্ত।
এই তো সপ্তাহখানেক আগেই আশা সুজনকে বলেছিল, আপনি আমার জন্য আর কিছু নাই করুন, একটা উপকার করুন প্লিজ। সুজনও ভ্রু কুচকে চেয়ে বলল, হোয়াট? তসফি যে কলেজে ভর্তি হবে, আমি প্লিজ সেই কলেজে মাইগ্রেশন করান প্লিজ। সুজন খানিকক্ষণ ভাবার ভঙ্গিমা করে বলল, সম্ভব নয়, তোমায় এই কলেজেই পড়তে হবে। তাসফি নেই তাতে কি সমস্যা? বাকি দুই বন্ধু তো আর রয়েছেই, লাগলে আরও বন্ধু বান্ধব পাতিয়ে দেবে। আশা রেগে গিয়ে বলল, আপনি একটা অসহ্য লোক। আমার রান্না করা খাবার চুরি করে খেতে পারেন, অথচ একটা সাহায্য করতে পারবেন না। আশ্চর্য লোক। সুজন আশার রুম ছেড়ে যাওয়ার পানে ছোট ছোট চোখ করে চেয়ে রইল। বাহ, মেয়েটার বিয়ের পর দেমাগ দেখা যাচ্ছে আরো খানিকটা বেড়েছে। এর কারণ কি? বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার। হ্যাঁ, বিয়ের আগে ছিল বউ না থাকার প্যারা, এখন এক্সট্রা যুক্ত হলো বউ থাকার প্যারা। জীবনটাই শুধু প্যারাময় তোর সুজন। লোকটা এই কথা বললেও কয়েকদিন পর দেখা গেল সে একদিন ব্যালকনিতে বসে বসে আচার খাচ্ছিল। রাহেলা বেগম তার জন্য বয়ম ভরে আচার বানিয়ে রেখেছে, জানে মেয়েটা খায় ভালো। হঠাৎ এসে সেখানে আগমন ঘটল তার বর মহাশয়ের। সে এসেই আশার হাতে একটা আইডি কার্ড ধরিয়ে দিল। আইডি কার্ডে তাসফির বর্তমান কলেজের নাম দেখে খুশিতে তার মন আত্মহারা হলো। কিছু বলতে নেবে হঠাৎ নিজ গালে ঠোঁটের স্পর্শ পেল। পরপর তার গালে অর্ধেক বেরিয়ে থাকা আমের আঁটিখানা নাই হয়ে গেল। লোকটা তার ঠোঁটের সাহায্যে চট করে তার মুখে পুরে নিয়েছে। আশার কানে কানে ফিস ফিস করে বলল, সো সুইট টেস্ট বউ। সঙ্গে সঙ্গে সে স্থান ত্যাগ করেছে। ঘটনার আকস্মিকতায় সে রিয়াকশন দিতেই ভুলে গেছে। কি থেকে কি হলো তার বোধগম্য হতেই খানিকটা সময় লেগে গেল। আশা চোখ পিট পিট করে চেয়ে মাথা ঝাড়া দিল। কি আশ্চর্য, আজব তার হ্যালোসোলেশন হচ্ছে না তো। আশার থেকে এই কাহিনী শুনে তাসফি খিল খিল করে হাসতে লাগলো। আশা রাগী চোখে তাকিয়ে শুধালো, কি ভাই, তুই আমার দুঃখে হাসছিস? তাসফি হাসি থামিয়ে ফিস ফিস করে বলল, তো তোর কথা শুনে আর কিছু করার আছে বুঝি? তোর বরমহাশয় তোকে চুমু খেলো আর তুই দুঃখ পাচ্ছিস। আশার কথা শুনে তাসফি হতবম্ব হয়ে চেয়ে রইল। সিরিয়াসলি ভাই, তোর মাথাটা তো ঠিক আছে তো? আশা দাঁত কেলিয়ে হেসে বলল, তা একটু কষ্ট হয়েছেই বটে। ঘরে থাকা অসভ্য সুদর্শন লোকটার প্রেমে পড়ে এই আশার হৃদয়টা দুঃখে মরিয়া হয়ে আছে। তাসফি এবারে সিরিয়াস হয়ে বলল, আমার মনে হয় কি জানিস, সুজন ভাই তোকে পছন্দ করে, হয়তো ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। কি করে বলবে? পেস্টিস থাকবে না তো? তাসফি দুষ্টু হেসে বলল, এরা দুই বন্ধু একই কোয়ালিটির, তুই চাইলে আমার টেকনিক ফলো করতে পারিস। কোনো দরকার নেই বাপ আমার। তারপর আমার আমও যাবে, সালাও যাবে। দেখা গেল লোকটা আমায় সত্যি সত্যি ডিভোর্সই দিয়ে দিল। তারপর আমায় কি উপায় হবে? লোকটার উপর আমার একদম বিশ্বাস নেই। কথা খারাপ বলে দুজনেই হাসলো। আজ বাসন্তী আর মাহিনের বিয়ে সম্পন্ন হবে ঘরোয়া ভাবে। সকাল থেকে ওসমান ভিলায় ব্যস্ত সকলে। যেহেতু ঘরোয়া ভাবে হবে সব, তাই আয়োজনও তেমন বড় নয়। নিস্তব্ধর বন্ধুরা এসেছে সকালে। বাসন্তী মাহিনকে বিকাল দিয়ে তারাও পাড়ি জমাবে যার যার আস্তানায়। সকাল থেকে সবাই কাজে ধুম ব্যস্ত। এরই মাঝে দুটো কুরিয়ার এলো, একটা তাসফির নামে, অপরটা নিস্তব্ধ নামে। তাসফিও তো কোনো রকমে রিসিভ করে রেখে এলো রুমে। এত ঝুট ঝামেলা, আবার কুরিয়ারের জিনিসগুলো দেখার সময় কোথায়। অদ্ভুত ভাবে কে পাঠিয়েছে তার নাম ঠিকানাও কিচ্ছু লেখা নেই। সারাদিন পেরোলো, বক্স দুটো পড়ে রইল নিস্তব্ধ রুমের এক কোনায়। অপরদিকে একই বক্সগুলো রেহানা বেগমও রিসিভ করলেন। একটার উপরে সুজনের নাম লেখা, অপরটি আশার। ফোন করে সুজনকে বলতেই সে বলল, রুমে রেখে এসো মা, রাতে ফিরে দেখবো। কি পাঠালো? নাম ধাম কিছু লেখা নেই মা? রাহেলা বেগম চিন্তিত কণ্ঠে বলল, আচ্ছা রেখে দাও, এসে দেখবো মা। একই বক্সগুলো সৃজন, মাহিন, আরশি, আয়ানার কাছেও পৌঁছে গেল। কি আশ্চর্য ব্যাপার স্যাপার, এই নামবিহীন বক্সগুলো হঠাৎ করে পাঠাচ্ছে কে? বাসন্তীকে সাজানোর সময় তাসফি ফিস ফিস করে বলল, আপা তোমায় না ভীষণ সুন্দর লাগছে। মাহিন ভাইয়া তোমায় বাসর ঘরে দেখে না আবার পাগল টাগল হয়ে যায়, পরে আবার আমাদের পাগলা গারদে ভর্তি না করতে হয়। উফ। বাসন্তী লজ্জা পেল। ধ্যাত, কি যে বলিস না তুই, একটা মাইর দেবো।
সে তুমি আমায় মায়ের দিতেই পারো, অবশ্য সত্যি বললে সবাই লজ্জা পায়। আপা কিছু ট্রিপস নিবে নাকি, শিখিয়ে দেব? হুম। বাসন্তী বিস্মিত কণ্ঠে চাইল। তাসফির মাথায় চাটি মেরে বলল, যা দুষ্টু হয়েছো তাই না? বলো তো আমার ভাইকে। তাসফি ভাব নিয়ে বলল, বলো, কে নিষেধ করেছে? তোমার ভাইকে আমি ভয় পাই নাকি? নিস্তব্ধ তাসফির পেছনে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাসন্তী ফিসফিস করে বলল, ও আচ্ছা তাই নাকি, তবে পিছনে একটু তাকা। তাসফি ভাব নিয়ে পেছনে তাকাতে নিস্তব্ধকে দেখে আটকে উঠল। আমতা আমতা করে বলল, কখন এলেন আপনি? নিস্তব্ধ চাহনি বুঝিয়ে দিচ্ছে। আমাদের মাহিন ভীষণ ভাগ্যবান জানো তো, যে সে তোমার মতো একটা লক্ষ্মী মন্ত্র বউ পেয়েছে। বাসন্তী লজ্জা পাচ্ছে ক্ষণে ক্ষণে। ইস, এত লজ্জা মাহিন তার জন্য হাজির করিয়ে রেখেছিল। খুব কি দরকার ছিল তার? মন বলে দরকার ছিল তো, তাই জন্যই তো মানুষটাকে তুই পাচ্ছিস নিজের করে। অবশেষে কাবিন নামায় সাইন করে 3 কবুলের মাধ্যমে কপত কপতির বিবাহ সম্পন্ন হলো। সঙ্গে মাহিনের এত বছরের ভালোবাসার পূর্ণতা পেল। বাসন্তী পেল নতুন জীবন, নতুন করে বেঁচে থাকার উদ্যম। শেষ ভালো যার সব ভালো তার। বিয়ের পর্ব শেষ হতে সকলে মেতে উঠল মিষ্টি মুখের তাড়নায়। কোথাও কেউ আনন্দে মেতে ওঠে, তো কোথাও কেউ ঘরে বসে চুপটি করে নিজের বিষাদগুলো ছেড়ে দেয় মুক্ত বাতাসে। এই তো মানব জীবনের নিয়ম। গগনে আজ মিলেছে তারার মেলা। বাসন্তী সেজে আছে নববধূ, বধূ সাজে এসে বসে আছে মাহিনের রুমে। তার জীবনে এত ঝড় তুফানের পরেও যে এত সুখকর একটি রাত্রি তার জন্য অপেক্ষা করছিল কে জানতো। সবই নিয়তি, শুধু প্রয়োজন একটুখানি চেষ্টা এবং ধৈর্য। পারুল তাকে রুমে বসিয়ে দিয়ে ফিসফিস করে তার কানে কানে বলে গেল, ভাবি বেস্ট অফ লাক। পিচ্চি মেয়েটাও তাকে লজ্জা দিতে পিছুপা হচ্ছে না। মাহিন রুমে ঢুকে দরজা লাগালো, এগিয়ে গেল বিছানায় বসে থাকা তার নববধূর নিকট। ঘোমটা তুলে এসে বাসন্তীর লজ্জা মিশ্রিত মুখের পানে অনেকটা সময় চেয়ে রইল। এই রমণীকে সে যতবার দেখে ততবার নেশা ধরে তার চোখে। মাহিন দীর্ঘ চুম্বন করলো প্রেয়সীর ললাটে। বাসন্তী আবেশে চোখ বুঝে নিল। বাসন্তীর নিকট আজ দ্বিতীয়বারের মতো বাসর হলেও অনুভূতি সম্পূর্ণ নতুন। মাইন সাজাবে তার বধূকে নতুন করে, নিজের আলোয় সিক্ত করে। পুরাতনের কোনো ছাপ সে থাকতে দেবে না বাসন্তীর জীবনে। সব হবে রঙিন, নতুনত্বে ভরপুর। মাইন বাসন্তীকে বুকে চেপে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমার প্রথম ভালোবাসা আপনি বাসন্তী, আজীবন ভালোবেসে যেতে চাই। শত বিরহের পরেও আপনাকে যে নতুন করে পেয়েছি তার জন্য সৃষ্টিকর্তার নিকট হাজারো শুকরিয়া। পছন্দের ভালো লাগার জিনিস যতই পুরনো হোক না কেন, পছন্দ ভালো লাগা তো কখনো পুরনো হয় না। জিনিস যত পুরনোই হোক, পছন্দ ততই পছন্দই সই। এভাবেই হয়তো কপত কপতির মিলন রাত্রিতে শুরু হবে তাদের পরবর্তী নতুন দিবাকরের সূচনা। বাসন্তী মাহিনের বিদায়ের পরে সকলেই যার যার বাড়িতে পাড়ি জমিয়েছে। কয়েকদিন পরেই তাদের আবার উপস্থিত থাকতে হবে ওসমান ভিলায়, কারণ কয়েকদিন পরে নিস্তব্ধ আর তাসফির রিসিপশন। তাসফি ড্রেসিং টেবিলের সামনে বসে আজকের সাজসজ্জা পরিষ্কারের চেষ্টায় কতটা সফল হবে কে জানে। নিস্তব্ধ খাটে বসে বসে দুষ্ট হেসে বলল, হ্যাঁ, এগুলো তোমার খোলাখুলির কি দরকার বলো তো? ওগুলো তো আমিই খুলে দিতাম, তোমার এত কষ্ট করতে হবে না। তাসফি নিস্তব্ধের দিকে চোখ গরম করে চাইল। হ্যাঁ তাই তো, আপনি খুলতে গেলে আমার সারা অঙ্গ আর চুলগুলো একটাও আস্ত থাকবে না। নিস্তব্ধ তীর্যক কণ্ঠে বলল, না মানে পরিষ্কার করেও লাভ আছে? অন্তত ওসব ছাইপাশ আমার পেটে গিয়ে পেট খারাপ তো অন্তত করবে না। তাসফি দাঁতে দাঁত চেপে বলল, আপনি আর একটা কথাও বলবেন না। নিস্তব্ধ উঠে এসে তাসফিকে কোলে তুলে নিল। কি করছেন কি? নিস্তব্ধ ফিসফিস করে শুধালো, চাইছিলাম আজ একটু স্বেচ্ছায় নিজের পেট খারাপ করাতে। আমি এখন গোসলে যাব, সারা দিনের ঘামে গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে, ছাড়ুন, নিচে নামান। তাসফি হতভম্ব হয়ে চাইল। লোকটা দিন দিন বড্ড লাগামহীন হচ্ছে। উফস। ভালোবাসাময় প্রেমিক যুগল লিপ্ত হলো তাদের প্রোমো আদান প্রদানের কার্যে। খুঁজে নিতে ব্যস্ত তারা অমৃত সুখ। অন্ধকার রাত্রি কেটে গগনে ফুটে উঠেছে নতুন ভোর। পরদিন বিকেলবেলা নিস্তব্ধ সোফায় বসে ল্যাপটপে হিসাব কষতে ব্যস্ত।
তাসফির ছাদ থেকে কাপড় তুলে এনে গোছাতে ব্যস্ত। হঠাৎ তার চোখ গেল গতকাল কুরিয়ার থেকে দিয়ে যাওয়া বক্স দুটোর পানে। গতকাল সময় সুযোগ না হয়ে উঠলেও এই মুহূর্তে তার বক্সের ভিতরে কি আছে দেখার জন্য তার মনের মাঝে হাঁসফাঁস করছে। কৌতূহল তার চিত্ত হলো ভার। তাসফি এগিয়ে গিয়ে টেবিল থেকে বক্স দুটো তুলে নিল। নিস্তব্ধের দিকে তার লেখা বক্সটা এগিয়ে দিয়ে বলল, শুনছেন? দেখুন না, কাল আপনার নামে একটা কুরিয়ার এসেছিল। কি আছে বক্সটায় দেখুন তো। কি আছে তা দেখার জন্য তার আর তর্স হয়েছে না। বক্সটা খুলে তাসফি অবাক হয়ে চেয়ে রইল। তার বক্সটার মাঝে কতগুলো চকলেটের সঙ্গে একটি চিরকুটের মতো কিছু। সে অবাক হয়ে নিস্তব্ধের পানে চাইল। তার বক্সেও একই রকম ভাবে কিছু চকলেটের সঙ্গে লালাখামে মোড়ানো একটা চিরকুট। তাসফি কৌতূহল বশত সেটা খুলে পড়তে শুরু করলো। তাসফি, প্রিয় সম্বোধনের প্রশ্ন আসছে না, কারণ তুমি কখনো আমার প্রিয় ছিলে না। তবে বর্তমানে তোমায় আমি পছন্দ করতে শুরু করেছি। সবাইকে পছন্দ করতে চাই। জীবনে আর চাই না ভুল পথে এগিয়ে কারোর চোখের কাঁটা হতে। জীবন আমায় অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। চেষ্টা করেছি কখনো অসৎ পথ অবলম্বন করে নিজের কাছে নিজের পছন্দনীয় জিনিসটা হাসিল করে নিতে, কিন্তু পারিনি। খারাপ কাজের ফলও কখনো ভালো হয় না, সেটা আমি কয়েকদিন যাবৎ ক্ষণে ক্ষণে উপলব্ধি করছি। তাসফি, তুমি সত্যিই খুব লক্ষ্মীমতী, সঙ্গে প্রতিবাদী একটা মেয়ে। মাঝে মাঝে তোমায় দেখে মনে হয় আমার থেকে ডজন খানেক বছরে ছোট হয়েও যেন তুমি আমার থেকে বেশি পরিপক্ক বুদ্ধিমতী। নিস্তব্ধকে ভীষণ পছন্দ করতাম। বুঝোই তো, একজন মানুষকে কতটা ভালোবাসলে নিজের খারাপ অভ্যাসকে পরিবর্তন করার তাড়নায় লিপ্ত হতে পারে মন। কিন্তু সব ভালোবাসা যে পূর্ণতা পাওয়ার যোগ্য নয়, আমি মানতে চাইনি। তাই ভেবেছিলাম আমি পূর্ণতা পাইয়েই ছাড়ব, কিন্তু তা যে হবার নয়। ভাগ্যের লিখন কে বা করতে পারে খণ্ডন, ওই একমাত্র ওপরওয়ালা ব্যতীত। নিস্তব্ধ যেদিন যখন আমায় পার্কে থাপ্পড় মেরেছিল আর সুজনকে শত অবহেলার পরেও নির্লজ্জের মতন এসে আমার মাথায় ছাতা ধরেছিল, সেই দিনই বুঝেছিলাম জীবনে নিজের চাওয়ার গণ্ডির মাঝেই সব কিছু পাওয়াই আসল প্রাপ্তি নয়। এর বাইরেরও বিপরীত পন্থা অবলম্বন করেও নিজের জীবনের সুখে খুঁজে নেওয়া যায়, যেমনটা সুজন করেছে, আমায় ভালোবেসেছে, কিন্তু আশার সঙ্গেও সুখে আছে। জীবনে সবাই হেরে গিয়ে পুনরায় সে একটার পিছে না ছুটে তার দ্বারা যা সম্ভব পুনরায় নতুন কিছুর পিছে ছোটা উচিত। চেষ্টা করলে সফলতা জীবনে আসবেই। ভাবলাম এবারে নিজের উপরও একটু কথাগুলো এক্সপেরিমেন্ট করে দেখি। চাইলাম নিজের ভালোবাসার মানুষটা কতটুকু ভরসাযোগ্যতা দেখতে। তাই সেদিন তোমায় ক্যাফেতে ডেকে নিস্তব্ধকে ডিভোর্স দেওয়ার কথাটা বলেছিলাম। তোমার জবাব শুনে বুঝেছিলাম আসলেই নিস্তব্ধতার জীবনে হিরেকেই খুঁজে পেয়েছে। আমার আর কি কাজ, সুইজারল্যান্ডে যাচ্ছি, আগামীকাল সন্ধ্যার 7টায় ফ্লাইট। ভাবছি ওখানে গিয়েই এবারে নিজের অস্তিত্বটুকু গড়ে নেব। ভালো থেকো তাসফি, তোমার আর নিস্তব্ধের না, আজ আর নাম ধরে নয়। চাইছি না কোনো পিছুটান ফেলে রাখতে। তোমার আর আমায় ঘৃণা করা আমার ডাক্তার বন্ধুটার জীবন সুখে পরিপূর্ণ হোক এই কামনা। তোমাদের একটা ফুটফুটে বেবি হোক। তোমার বর মশের খেয়াল রেখো, তার যত্ন নিও, কেমন? আল্লাহ হাফেজ। ইতি, তোমাদের সকলে ঘাড়ে বসে রক্ত চুষে খাওয়া অতৃপ্ত আত্মা। নিস্তব্ধ নিজের চিরকুটটি খুলে পড়তে শুরু করলো। আমার প্রিয় ডাক্তার বন্ধু, প্রথম চিঠিটা লেখা তাসফিকে দিয়ে শুরু করেছি। তারপর ভাবলাম না, হয়তো তোদের সঙ্গে আর দেখা হবে না, তাই সকলের কাছে শেষ স্মৃতি হিসেবে এক টুকরো চিঠি না হয় গচ্ছিত থাকুক। তোর সঙ্গে যদি কখনো কোনো অন্যায় করে থাকি তবে মাফ করে দিস। জানি অনেক অন্যায় করেছি, তাই বন্ধু হিসেবে মাফ করে দিস। ধরে নে না, আমি তোদের সেই কলেজের প্রথম বছরে চুপচাপ থাকা বন্ধুটা। শেষ কয়েক বছরের তৃপ্তি হারিয়ে গিয়েছে, তার স্মৃতিটুকু মুছে গিয়েছে তোদের মস্তিষ্ক থেকে। তাসফির আর তোর দুজনের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা।
ভালো থাকিস। পারলে আমায় মাফ করে দিস। পারতেই হবে। অবশ্য আমাকে মাফ করতে হবে বন্ধু হিসেবে। আমি চাই না কোনো পিছুটান রয়ে যাক এই দেশের মাটিতে। আগামীকাল সুইজারল্যান্ড যাচ্ছি, 7টায় ফ্লাইট। তোকে শেষবার দেখার বড্ড ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম না, ক্ষততে মলম লাগানোর চেষ্টা করে পুনরায় ক্ষত সৃষ্টি করলামই যখন, তখন মলমের গুণ তো অবশিষ্ট থাকলো না। ইতি, তোদের সকলের ঘাড়ে বসে রক্ত চুষে খাওয়া অতৃপ্ত আত্মা। চিঠি শেষে নিস্তব্ধ তাসফি একে অপরের দিকে কয়েক সেকেন্ড চোখ পিট পিট করে চাইল, অতঃপর শুরু করলো দৌড় প্রতিযোগিতার রেস। ব্যস্ত হলো নিজেদের কর্মে। কাল বিয়ে বাড়ি থেকে আসার পর পুরো ঘর এলোমেলো ছিল। বসে বসে আশা তাই গুছাচ্ছিল, আর সুজন বিছানায় বসে কলা খাচ্ছিল। গোছানোর এক ফাঁকে সে কাল রাহেলা বেগমের রেখে যাওয়া ফ্লোরে দুটো বক্স দেখতে পেল। ভ্রু কুচকে সে সুজনের দিকে চাইল। এগুলো এখানে কে রেখেছে? সুজন বক্স দুটোর দিকে এক পলক চেয়ে শুধালো, এগুলোর কথা তো মনেই নেই। নিয়ে এসে তো এগুলোকে পাঠালো হঠাৎ। আপনি আনেননি? না। আশা হাতের কাজ ফেলে কৌতূহলে আগে বক্স গবেষণা নামলো, একটা সুজনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই যে এটা আপনার, নিন। অতঃপর নিজেরটা খুলতে চেষ্টা করলো, সফলও হল। আশা, তোমার নামের আগে প্রিয় সম্বোধন নেই। কারণটা খুবই সাধারণ, কারণ তোমার সঙ্গে আমার অতটা পরিচয় নেই। তবুও একটা বিশেষ কারণে চিঠিটা তোমার উদ্দেশ্যে লেখা। সুজনের সঙ্গে তোমার বিয়ে হওয়াতে আমি খুশি হয়েছি। তুমি আমার ব্যাপারে জানো কি না তা নিয়ে হীনমন্যতে ভুগছিলাম। জেনে থাকো আর না জেনে থাকো, তবুও তোমার সত্যিটা জানিয়ে যাই। যদি জেনে থাকো তবে তোমার মনে কোনো রকম প্রতিহিংসা কিংবা অভিমানের সৃষ্টি না হোক। সুজন আমাকে ভালোবাসত, এখনও হয়তো বাসে, কিন্তু আমাকেও কোনোদিন নিজের করে চাইবে না, আর না আমি চাই। তাই আমাকে আর সুজনকে নিয়ে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, তবে প্লিজ সেটা দূর করে নিজেদের নতুন জীবনে সুখী হও। আগামীকাল সন্ধ্যা 7টায় ফ্লাইট, সুইজারল্যান্ড যাচ্ছি। আমার জন্য দোয়া করো যদি পারো। তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ভালো থেকো। ইতি, তৃপ্তি আহসান। সুজন খুব ধীর গতিতে নিজের চিরকুটটি মেলে ধরল চোখের সামনে। চিরকুটের ভাঁজ খুলতে তার চোখের সামনে ভেসে উঠল অতি পরিচিত গোছানো গুটি গুটি অক্ষরে লেখা ব্যাখ্যাংশ। প্রিয় বন্ধু সুজন, ভেবে রেখেছিলাম তোর চিঠিখানায় অনেক কিছু লিখব, কিন্তু কেন যেন তা হচ্ছে না। লেখার মাঝে মাঝে আমি বারবার আটকে যাচ্ছি। লেখাগুলো কেমন যেন খাপছাড়া লাগছে। তুই যে আমাকে ভালোবাসতিস আমি সেটা জানতাম না। আবার একটা সময় এসে জেনে বুঝেও অদেখার ভানকর ধরে থাকতাম। তুইও সেম কাজটাই করতিস। এমনকি আজ পর্যন্ত আমায় তুই মুখ ফুটে বলিসনি ভালোবাসি। হয়তো আমি তোর মুখ থেকে ভালোবাসার কথা শোনার অপেক্ষায় ছিলাম। আবার একটা সময় ছিলাম না, নিজের অতীতের জীবনটাই যেখানে অগোছালো, সেখানে ভবিষ্যৎ কি করে গোছানো হবে বলতো? তবুও চেষ্টা করছি সামান্য। যদি আমার এই অগোছালো জীবনটাকে প্রকৃতির মাঝে বিলীন করে একটু গোছালো করা যায়, ক্ষতি কি তাতে? আগামীকাল সুইজারল্যান্ড যাচ্ছি, সন্ধ্যা 7টায় ফ্লাইট। কোনো অপরাধ করে থাকলে অবশ্যই আমায় মাফ করে দিস। তোদের নতুন জীবন সুখকর হোক। বক্সের মাঝে একটা লকেট আছে আমার তরফ থেকে। যদি আমায় মন থেকে মাফ করিস তবে আশাকে লকেটটা পরিয়ে দিস। আমি চাই আমায় আর মনে না রাখলেও আজীবন তুই আমায় বন্ধু হিসেবে মনে রাখিস। আমি জানি তুই রাখবি। ভালো থাকিস। ইতি, তোর অতৃপ্ত আত্মা। সুজন এক দৃষ্টিতে খানিকক্ষণ চিঠির দিকে পলক ফেলে তাকিয়ে রইল। আসলে প্রথম ভালোবাসা চাইলেও ভোলা যায় না। স্মৃতিগুলো জমা হয়ে যায় হৃদয়ের একটি কোণে, কেউ প্রকাশ করে তো কেউ করে না। সুজন বক্স খুঁজে একটি একটি লকেট পেল। খানিকক্ষণ সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। লকেটের মাঝে S+A লেখা। ধীর কদমে এগিয়ে গিয়ে সে আশার গলায় তা পরিয়ে দিল। আশা চিরকুটটা পরে শেষে থমকে দাঁড়িয়েছিল সুজনের দিকে ছলছল নয়নে চেয়ে। অতঃপর আশাকে প্রথমবার নিজে থেকে শক্ত করে জড়িয়ে ধরল সুজন। আশা ফ্রিজড হয়ে দাঁড়িয়ে রইল, অথচ তার নয়ন ভেজা চক্ষু জলে।
আশা সুজনকে জড়িয়ে ধরল না, বরং শক্ত কণ্ঠে বলল, এতদিনে তো আপনি আমার কাছাকাছি আসেননি স্যার, তবে আজ কেন এই উদ্যোগ? সুজন আশার মুখ পানে মায়াময় দৃষ্টিতে চাইল। আশার মুখখানি হাতের আজলায় তুলে শুধালো, কে বললো জড়িয়ে ধরিনি? প্রতি রাতে যে আমার বুকে মাথা রেখে ঘুমাও, সেই খবর কি রাখো বোকামে? আশা চমকিত দৃষ্টিতে হতবম্ব বদনে চেয়ে রইল। কি বলল লোকটা? তৃপ্তিকে আমি ক্ষমা করেছি বহু আগে। এখন আর ওর জন্য আমার মনে কোনো জায়গা নেই আশা, আর না তো চাই তাকে নিজের সঙ্গে জড়াতে। তৃপ্তির নামখানা এখন আমার হৃদয়ে শুধু ধুলো হয়ে জমা রয়েছে। সেই ধুলো তুমি চাইলে ফুটিয়ে উড়িয়ে দিতে পারো এক নিমিষে। সেই অনুমতি তোমায় দিয়ে রেখেছি। যেদিন কবুল বলে তোমার নিকট নিজেকে গচ্ছিত রাখলাম, সেদিনই এই পুরো আমিটাই তো তোমার। তোমার তবে কেন তোমার মনে এত দ্বিধাদ্বন্দ্ব আশা? আর তোমার জড়িয়ে ধরার কারণ তৃপ্তি নয়, তুমি নিজে। ওর চিঠি পড়ে আমি উপলব্ধি করলাম সত্যি তোমার প্রতি আমার অসম্ভব টানকে, যা তৃপ্তির প্রতি কোনোদিন অনুভব হয়নি। তার দেওয়া লকেট কেন পরালেন তবে স্যার? লকেট পরিয়েছি মানে এই নয় যে তৃপ্তির কথা আমি মেনে চলি। পরিয়েছি কারণ এতে আমার আর তোমার নামের সিম্বল আছে। তাকে বহু আগে ক্ষমা করেছি, তাই পড়াতে তো কোনো দোষ নেই। তাছাড়া সবাইকে একটা শেষ সুযোগ দেওয়া উচিত। তোমার ভালো না লাগলে খুলে ফেলতে পারো। আশার জবাবের অপেক্ষা করলো না সুজন, এক টানে লকেটটা খুলে ছুঁড়ে ফেললো বাহিরে। বাতাসের ঝাপটায় তা কোথায় গিয়ে পড়লো কে জানে। কি করলেন? ফেললেন কেন? আশা আতঙ্কিত সুরে শুধালো, জীবনে আর কোনো তৃতীয় ব্যক্তির আগমন না হোক। আশা কয়েক পল সুজনের পানে চেয়ে রইল। সুজনের শক্ত সামর্থ্য হাতটা শক্ত করে ধরলো, টেনে নিতে নিতে হাঁটা ধরলো। আসুন। হুশ। সৃজন আরশি আয়ানার জন্য যে বক্স পাঠিয়েছে তাতে একই লেখা, একই সম্বোধনের সহিত, প্রিয় আরশি, তোদের সঙ্গে কথা হয় না অনেক দিন যাবৎ। তবে তোরা আমার খোঁজ খবর না নিলেও আমি ঠিকই সবসময় তোদের খোঁজ রাখি, আক্রোশে হোক বা চিন্তিত ভঙ্গি থেকে। তোদেরকে সত্যি ভীষণ ভালোবাসতাম রে, এখন পুনরায় বাসতে শুরু করেছি। তোদের সঙ্গে কত অন্যায় করেছি, পারলে আমায় ক্ষমা করে দিস। সুইজারল্যান্ড যাচ্ছি, আগামীকাল 7টায় ফ্লাইট। সৃষ্টিকর্তা না করুক আজ যদি প্লেনটা ক্র্যাশ হয়, তবে আমার থেকে সবচেয়ে খুশি বোধ হয় কেউ হবে না। যদিও জানি নিজের মৃত্যু কামনা নিজের করতে নেই, তবুও ওই যে অপরাধের সূক্ষ্ম ব্যথাটা হাতে মুক্তি পেতে চাই রে। দেখি পারি কিনা জীবনটাকে নতুন করে গড়তে। ভালো থাকিস তোরা, আল্লাহ হাফেজ। ইতি, তোদের সকলের ঘাড়ে বসে রক্ত চুষে খাওয়া অতৃপ্ত আত্মা। সৃজন সময়ের হিসাব কষল, বক্সটা কাল পাঠিয়েছিল। আজ তবে চমকে উঠল সে, এখনো ঘন্টাখানেক সময় বাকি আছে। তৃপ্তির নম্বরে ফোন করলো সে, তবে ততক্ষণে তা বন্ধ বলছে। বোধ হয় সূর্য মামা ইতিমধ্যে ডুবে দিয়েছে পশ্চিম দিগন্তে। তৃপ্তি উদাস নয়নে তাকিয়ে আছে এয়ারপোর্টে চলাচল মানুষজনের পানে। আর মাত্র আধা ঘন্টা পরে সে উড়াল দেবে ওই দূর আকাশে। থাকবে না আর এই শহর, বাংলাদেশে হারিয়ে যাবে নতুন পথের খোঁজে। তার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু কণাগুলো খুবই অযত্নে মুছে নিল। কি দরকার তার চোখের পানিকে এত যত্ন করে মোছার? পড়ুক না একটু জল, ক্ষতি কি তাতে? বাংলাদেশে এখন তার নিজের বলতে কিছুই নেই, শুধু বন্ধু কিছু ছাড়া। তারা কখনো তাকে কোনোদিন ক্ষমা করবে কিনা জানে না। খুব ইচ্ছে করছিল শেষবার সকলকে একটু দেখার, আবার মনে হলো না থাক, সব ইচ্ছে তো পূরণ হয় না। হে খোদা, তুমি শক্তি দিও বাকি জীবনটা লড়াই করে বাঁচার। আর কোনো পাপাচারে লিপ্ত হতে চাই না। তুমি তো অতি দয়ালু, কেউ আমায় শেষ সুযোগ না দিক, তুমি অন্তত দিও। না হলে তোমার দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো? আমার এই হৃদয় ভর্তি ঝোলা যে শূন্য। নিস্তব্ধ নিজের গাড়িখানা এনে থামালো এয়ারপোর্টের সামনে। অতঃপর এক পলক তাসফির পানে চাইল। তাসফির মাথা নাড়ল। 7টা বাজার আগেই যে পৌঁছাতে পেরেছে, এতেই তারা হাঁপ ছেড়ে বাঁচল। দুজনেই নেমে এলো গাড়ি থেকে। দুজনে এয়ারপোর্টের ভেতরে ঢুকতেই সেখানে সুজন আর আশা একটা গাড়ি নিয়ে নামলো। পরপর সৃজন, মাহিন, আয়ান, আরশি, সকলে। কি অদ্ভুত সবার মনের টান! আসলে জীবনে রেষারেষি, হিংসা, বিদ্বেষ, লোভ, ভালোবাসা, এসবের মধ্যে থেকে বন্ধুত্বটা একটা আলাদা অনুভূতি।
যা মুখে বলে বোঝানো ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা রক্তের কোনো সম্পর্ক নয়, আর্থিক সম্পর্ক গলে তোলে একে অপরের সঙ্গে। শত চাইলেও আমরা তা ভুলতে পারি না। শত বছর পর দেখা হলেও মনে হবে ওই মেয়েটা বা ছেলেটা তো আমার বন্ধু ছিল। বন্ধু বন্ধু সেই বন্ধু যদি আমাদের কাছে এসে কখনো বলে আমায় ক্ষমা করে দিস রে, ভুল হয়েছে, তখন অটোমেটিক্যালি চোখে ঝরে পানি, অভিমানের পাল্লায় ভাটা পড়ে। এটাই বন্ধুত্ব। কখনো কখনো কোনো বন্ধু খারাপ কাজে লিপ্ত হলো না ভালো কাজে, সে যাই হোক, জেনে বা অজান্তে প্রিয় বন্ধুটার সব কাজেই তাকে সঙ্গ দেই। তেমনিভাবে প্রিয় বন্ধুর প্রতারণাও বড্ড ভয়ঙ্কর। তৃপ্তি আনমনা হয়ে নিজের দিকে মুখ করে বসেছিল। তৃপ্তি, হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে নিজের নামখানা কারো মুখ থেকে শুনে চমকে তাকালো। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো মুখশ্রী পানে বিস্মিত দৃষ্টি তাক করে উঠে দাঁড়ালো। তার সামনে এক এক করে এসে দাঁড়ালো পুরো বন্ধুমহল। পুনরায় পানিতে টইটম্বুর হলো তার চক্ষু। সবাই যে এভাবে আসবে তা তার কল্পনারও বাহিরে ছিল। তাসফি, আশা, আয়ানা, আরশি এসে তৃপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরলো। তাসফি ফিসফিস করে তার কানে কানে বলল, আপু তুমি আমার জীবনে দেখা প্রথম ব্যক্তি যে কিনা নিজের ভুল শুধরে নিয়ে নিজেকে বদলাতে চাচ্ছে। অতীতে যাই করে থাকো না কেন, বর্তমানে তুমি ভীষণ ভালো আপু। তাছাড়া অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলে কেউ জীবনে সফল হতে পারে না। জীবনের ভুলগুলোকে যে শুধরে নিয়ে পরবর্তী ধাপে আগাতে পারে সে তো চিনে আসল জীবন। তুমি খুব ভালো থেকো, দোয়া করি তোমার জীবনেও এমন একজন আসুক যে তোমায় মাথায় করে রাখবে। তৃপ্তি অবাক দৃষ্টিতে তাসফির দিকে চেয়ে রইল। যে মেয়েটা তার কৃতকর্মের কারণে তাকে খোঁচা দিয়ে কথা বলতো, আজ সেই জীবন আসলেই ভীষণ সুন্দর যদি তুমি সৎ পথে জীবন পরিচালনা করো। আরশি বলল, তৃপ্তি, তোকে আমরা সকলে আসলেই অনেক ভালোবাসতাম জানিস, কিন্তু মানুষের কিছু খারাপ অভ্যাস, স্বভাব আমাদের সেই মানুষের থেকে মুখ ফিরিয়ে আনতে বাধ্য করে। আমরা বুঝি তুই পরিস্থিতির শিকার, তবুও নোংরা কাজ তো নোংরাই রয়ে যায় বল। কিন্তু তুই আজ যে সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়েছিস, তোকে আমরা স্যালুট জানাই। কজনই বা পারে এমনটা করতে? আজকাল তো লোভ আর হিংসায় দুনিয়া তোলপাড়। কখনো যদি তোর কথা কারোর কাছে বলার থাকে, আমরা বুক ফুলিয়ে বলতে পারবো। আমাদেরও না একটা বন্ধু ছিল এবং আছে, সারা জীবন থাকবে। ভুল সূত্রে নিয়ে নতুন করে জীবন গড়ার তাগিদে পা বাড়িয়েছে, তার জন্য আমরা সব সময় দোয়া করি সে ভালো থাকুক। তার জীবনে এমন একজন মানুষকে পাঠাক সৃষ্টিকর্তা যেন তার অন্ধকারে জীবনে ভাটা পড়ে তার জীবনের ধূসর মেঘ কেটে সেখানে উজ্জ্বল ওই সাতরাঙা রামধনুতে রটুক। তাকে বলবো না বাংলাদেশে থেকে যেতে, বরং বলবো উপদেশে ভালো থাকিস, কারণ আমরা সত্যিই চাই তুই নতুন করে জীবনটা শুরু কর। তুই নিজেই একজন ডক্টর, তোর তো কিছুই প্রয়োজন নেই। তুই নিজের জীবিত নিজেই পরিবহন করতে পারবি। বেস্ট অফ লাক দোস্ত। আশা বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আপনি নিজেও জানেন না আজ আপনি আমায় কি দিয়েছেন। আপনার দেওয়া লকেটটা পড়তে পারছি না, তবে ভাববেন না, আপনাকে আমরা ক্ষমা করে দিয়েছি। ভালো থাকবেন আপু। নিস্তব্ধ এগিয়ে এসে তার চিরাচরিত গম্ভীর কণ্ঠে বলল, জীবনকে একটা সুযোগ দেওয়া উচিত, তুই দিচ্ছিস, এবং জীবনও অনেক সময় আমাদের এই সুযোগটা পায় না। তুই পাচ্ছিস এবং দিচ্ছিস, আশা করি ভবিষ্যতে ভালো থাকবি। একে একে সবাই বেস্ট অফ লাক জানালো। ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট করতেই তৃপ্তি সামনের পথে হাঁটা ধরলো। আশা সুজনের হাতে চিমটি কাটলো। সুজন শুধু একটি বাক্যই আওড়ালো। সুজনের কণ্ঠে তৃপ্তি পিছু ফিরে চাইলো। এতক্ষণে তৃপ্তির উজ্জ্বল মুখশ্রীতে হাসি ফুটলো। তৃপ্তি ওই অবস্থায় পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেল। তৃপ্তি চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলল, তোরাও সবাই ভালো থাকিস দোস্ত। তৃপ্তি চোখের কোণ মুছে সামনে ফিরে দাঁড়ালো। খানিকক্ষণ বাদেই বিমানটি আকাশে উড়াল দিল। থাইগ্রাসের মাঝ দিয়ে প্লেনের অস্তিত্ব বিলীন হওয়ার আগ পর্যন্ত সবাই তাকিয়ে থাকলো। দেখা যাক জীবন তাদের পরবর্তীতে কোন পদক্ষেপে নিয়ে যায়। সময়টা রাত্রিবাগের প্রথম ধাপ।
জব্বার চাচার চায়ের দোকানে বসে আছে 4 বন্ধু, সকলের হাতে একটা করে সিগারেট। সকলে নিজেদের নিঃশ্বাস বন্ধ করে ভেতরে টেনে নিচ্ছে নিকোটিনের ধোঁয়া। খানিকক্ষণ পরেই তা মুখমণ্ডলের ফাঁক ফোকর দিয়ে বের করে দিচ্ছে বাহিরে। বিষাক্ত ধোঁয়াগুলো মিশে যাচ্ছে বাতাসের সঙ্গে, ফলে দূষিত করে তুলেছে সেই নির্ভেজাল বায়ুকে। সিগারেটের ছাইটুকু অ্যাস্ট্রেতে ফেলানোর প্রয়োজন নেই, বেঞ্চের সামনে ফাঁকা থাকা মাটিতেই ফেলা হচ্ছে তা চমৎকার ভাবে। জব্বার চাচা ওদের দেখে মুচকি হাসে। আহা, কতদিন আগে ছেলেগুলো অবিবাহিত ছিল, এখন কেমন সবগুলোর ঘরে এক একজনের বউয়ের প্রদীপ জ্বলছে। আহা, কি চমৎকার! সকলের ঘর এখন পরিপূর্ণ, এখন একখানা নাতিপুতি হলেই সম্পূর্ণ। ভাবলেই মনের আনন্দেরা ঝিলমিল করে পাখা মেলে। বিরাজমান নীরবতা ভেঙে সৃজন আওয়াজ তুলল। তৃপ্তির পরিবর্তন সত্যি প্রশংসনীয়, কি বলিস? নিস্তব্ধ সুজন কেউ কোনো জবাব দিল না। মাহিন ওদের খোঁচা দিল। মনব্রত পালন করছিস নাকি তোরা? বুঝলাম না। সৃজনের কথায় নিস্তব্ধ জবাব দিল, ওর বিষয়ে কথা বলতে চাইছি না। আমার বোনকে একা রেখে এসে এখানে কি করছিস তুই? নিস্তব্ধর কথায় মাহিন থতমত খেলো। যা বাবা, এখন আবার এই বেটা তার পিছে কেন পড়লো? মাহিম মেকি হেসে প্রতি উত্তর করলো, কি যে বলিস, তোর বোন কি একা আছে নাকি? তার সঙ্গে মা, পারুল সবাই আছে। তাদের থেকে এখন ওর তোকে বেশি প্রয়োজন। তাছাড়া মামা ডাক দ্রুত শুনতে চাচ্ছি। ধৈর্যের আর বাদ মানছে না, বুঝলি? যা বাড়িতে যা। মাহিন হতবম্ব চোখে চেয়ে রইল। আর ইউ সিরিয়াস ভাই? সুজন আর সৃজন মিটিমিটি হাসছে। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, এখানে সিরিয়াস না হওয়ার তো কোনো কারণ দেখছি না। আমার বউ পিচ্ছি হতে পারে, কিন্তু তোর বউ তো পিচ্ছি নয়, তাই না? ভাই, ও তোর বোন হয়, একটু তো থাম। কোনো থামাথামির নাম নেই। মামা ডাক শুনতে চাই দ্রুত। আমার বোন তোর বউ, সো বাড়িতে যা। মাহিন আর একটা কথারও জবাব দিল না। বন্ধু তার নিরামিষ থেকে এখন আমিষ হয়েছে, বর্তমানে তার মুখে আর কিছুই আটকাচ্ছে না। তাসফি বোন, তুই কি জাদু করলি? তার ফল এখন আমাকে ভুগতে হচ্ছে। আহারে জীবন! সুজন বলে উঠল। মাহিন সুযোগ পেয়ে সুজনের কাঁধ শক্ত করে চেপে ধরে তীর্যক কণ্ঠে বলল, হ্যাঁ তাই তো, একদম ঠিক বলছো বন্ধু। তবে তুমিও ফিল্ডে নেমে পড়ো, কেমন? তুমি শুধু একা কেন, মামা চাচার ডাক শুনবে। আমাদের একটু শোনাও, আমরাও একটু শুনি, সঙ্গে নিজেও একটু বাবা ডাক শুনো। কি বলিস তোরা? নিস্তব্ধ আর সৃজন শয়তানি হেসে সায় দিল। সুজন শুষ্ক ঢোক গিলল। আশার কাছে পৌঁছাবে কি করে সে? এখন পর্যন্ত ঠোঁটে একটু চুমু খাওয়ার সুযোগও পেল না। আর তো বাবা ডাক, সে ডাক বোধহয় শোনার অপেক্ষা করতে করতে তার বোধহয় বছর পেরিয়ে যাবে। নাকি উপরওয়ালা তার জন্য অন্য কোনো ব্যবস্থা করে রেখেছে, কে জানে। কথার মাঝেই সুজনের ফোনে কল এসেছে, আশার ফোন। সুজন দূরে যেতে নিতেই মাহিন তার হাত টেনে ধরে বসিয়ে দিল। শুধু তাকে পচানো, এবার সে পচাবে। আহা, কোথায় যাচ্ছ চাতু? এদিকে এসো, এখানেই বসে কথা বলো। আচ্ছা, এই যে আমরা কানে হাত দিচ্ছি, দেখো। বন্ধুদের দিকে সুজন করুণ চোখে চেয়ে ফোন রিসিভ করলো। কোথায় আছেন? কখন আসবেন? ওপাশে আসার কথার জবাবে সুজন প্রতি উত্তর করলো, একটু পরে। কেন? মাহিন ওর কানে ফিস ফিস করে বলল, বোঝো না কেন বন্ধু? বউ বাড়িতে ফোন করে কেন ডাকে বোঝো না? চুপি চুপি প্রেম ভালোবাসা দেখাতে, বুঝলা? সুজন চোখ গরম করে চাইল। মাহিম মুখে হাত দিল। আশা জবাব দিল, আসার সময় মায়ের জন্য একটু সাবুদানা কিনে নিয়ে আসতে পারবেন? কাল আমার ক্লাস নেই, আমি বের হতে পারবো না। তাছাড়া এত কষ্ট করে কি দরকার বলুন? তার জন্য তো আপনি আছেনই। বলেই আশা হাসলো। আচ্ছা, আনবো। বলেই সুজন কোনো রকমে তড়িঘড়ি করে ফোনটা কাটলো। উফ, বজ্জাত মেয়ে বন্ধুদের সামনে তার প্রেস্টিজ এখনই পাঞ্চার করে দিচ্ছিল। ফোনে এভাবে কেউ বলে? মাহিনা সৃজন ড্যাব ড্যাব করে সুজনের দিকে চেয়ে আছে। নিস্তব্ধের এদিকে মন নেই, সে ফোনে কাউকে মেসেজ করতে ব্যস্ত। তার মুখাবয়ে ফুটে উঠেছে ক্ষণে ক্ষণে এক টুকরো সুখের হাসি। সৃজন তাকে ধাক্কা দিল, শুধালো, আরে বেটা কি করছিস বলতো ফোনে? আমাদের সৃজন বাবুকে দেখ, বেটা মনে হয় বউয়ের কাছে বিড়াল সেজে আছে। আদিত্য,
আমরা মামা ডাক শুনবো তো? নিস্তব্ধ মুচকি হেসে কথার প্রতি উত্তর করলো। সুজন বউয়ের কাছে বিড়াল সেজে আছে, তুই কেমন করে জানলি? আর তাছাড়া যদি হয়েও থাকে তবে ঘরের গিন্নির কাছে সামান্য মাথা নত করা দোষের কোনো কাজ নয়। ঘরটাকে সামলে রাখে তো সেই, সঙ্গে আমাদের কত খেয়াল রাখে। স্বামী স্ত্রীর মাঝে ভয় ডরের সম্পর্ক কেন করে উঠবে বলতো? বরং তাদের মাঝে বজায় থাকা উচিত বন্ধুত্বের সম্পর্ক। আবার শুধু বন্ধুত্ব হলেও সম্পর্কটা পরিপূর্ণ হবে না, সঙ্গে দরকার একে অপরকে সম্মান করা, বিশ্বাস করা। তোর মাঝে এগুলো যখন চলে আসবে দেখবি ভালোবাসা তখন এমনিতেই চলে আসবে। তখন একটা কেন 1000টা বাচ্চা কাচ্চা হবে, ঘরে রাখারই জায়গা হবে না। এই আমাকেই দেখ না, তাসফিকে প্রথম থেকেই ভালোবেসে বসে আছি, কিন্তু নিজের ইগোর জন্য সেটা বুঝতে কতটা সময় লেগে গেল, কত অঘটনের কাহিনীর সম্মুখীন হতে হলো। এই জন্যই বলি, আচ্ছা এই জন্যই বলে ইগো তুমি বাইরে দেখাও বেটা, ঘরের গিন্নির কাছে গিয়ে মোটেও তা দেখিও না, কারণ দিন শেষে তার নিরেই তোমাদের ফিরতে হবে। তার কোলে বা বক্ষ মাঝে মাথা রেখেই তোমার শান্তির ঘুম ঘুমোতে হবে। বউ, মা কিংবা বোন, এদের কাছে নিজেদের ইগোকে রাখো 10 হাত দূরে। গম্ভীরতা যতটুকু প্রয়োজন ততটুকু করো। সৃজন, মাহিন, সুজন নিস্তব্ধের কথা শেষে 4 জনই মুচকি হাসলো। নিস্তব্ধের কথায় জব্বার হৃদয়ও শীতল হলো। নিস্তব্ধের প্রতি তার হৃদয় আবারও আপ্লুত হলো। এজন্যই তো এই ছেলেটাকেই তার বেশি ভালো লাগে। কি সুন্দর করে গুছিয়ে কথা বলে। নিস্তব্ধ ওসমান ভিলায় পৌঁছে নিজের রুমে প্রবেশ করতে তাসফি দৌড়ে এসে নিস্তব্ধের গলা জড়িয়ে ধরলো। আদুরে স্বরে বলল, এত দেরি করলেন কেন? কখন মেসেজ দিয়েছি? কথা বলতে বলতেই দেরি হয়ে গেল বাবা। তাসফি নিস্তব্ধের মুখের কাছে নাক নিয়ে গন্ধ শুকতে শুকতে তীক্ষ্ণ চোখে চেয়ে শুধালো, এই আপনি স্মোক করেছেন তাই না? নিস্তব্ধ লুকালো না, সত্যিটাই স্বীকার করলো। মেয়ে মানুষের থেকে কথা লুকানো মানেই ঝামেলা। বরং সত্যিটা বললে কিছুক্ষণ হুমকি তমকি করলেও পরক্ষণে একটু আদরেই গলে জল হয়ে যায়, বরং লুকালেই লেগে লাল হয়ে যায়। বিশ্বাস করো জান, একটা খেয়েছি মাত্র। আচ্ছা তুমি বলো, আমি কি স্মোক করি? মাঝে মাঝে তো মাত্র। নিস্তব্ধ টুপ করে তাসফির এগিয়ে রাখা ঠোঁটে চুমু খেলো। তাসফি বিরক্তিকর স্বরে বলল, যাচ্ছি, যান ব্রাশ করে আসুন। খাইস্টা লোক, ফ্রেশ হয়ে আসুন। ডাক্তার মানুষ হয়েও যে এতটা পিছাস হয় আমি আগে জানতাম না। নিস্তব্ধ তাসফিকে কোলে তুলতে তুলতে ফিসফিস করে শুধালো, তা তো হবে না সুইট হার্ট, এবার এই খাইস্টা লোকের মাঝে এই আপনি নিজেকে বিলীন করবেন। তাসফি আটকে উঠল। এই না, শুনুন, সম্ভব নয় এখন। শুনুন, হবে না, কিছুতেই সম্ভব নয়। আপনাকে আমার কিছু বলার আছে, তাই তো দ্রুত আসতে বললাম। নিস্তব্ধ প্রেয়সীর ভয়ার্ত মুখের পানে ভ্রু কুচকে চাইলো। তাসফিকে খাটে বসে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। কি ব্যাপার বলো তো, শরীর খারাপ তোমার? তাসফি মাথা নাড়লো। নিস্তব্ধ চোখে মুখে হাত ঠেকিয়ে দেখলো, এই জ্বর টর এলো নাকি? তাসফি তাও মাথা নাড়লো। নিস্তব্ধ এবারে রেগে গেল। আরে বাবা, তবে বলবে তো কি হয়েছে, এভাবে ভাবনায় রাখতে ভাল লাগে? তাসফি ছোট্ট বাচ্চাদের মতো লজ্জায় 2 হাতে মুখ ঢাকলো। নিস্তব্ধ জোর করে তার মুখ থেকে হাত টেনে সরালো। কি মুশকিল! আপনি কি কখনো আমায় ঠিক মতো একটু লজ্জা পেতেও দেবেন না? নিস্তব্ধ শুষ্ক ঢোক গেল। বউয়ের মতিগতি তার ঠিক লাগছে না। অজানা আশঙ্কায় উত্তেজিত তার বুক সামান্য কাঁপছে বোধ হয়। না, আগে আমি সবটা ক্লিয়ার করে বলো, তারপর লজ্জা পেও। দূর, আপনি বুঝতে পারছেন না। কতদিন পর মা হলে তো এত লজ্জা পেতে পারবো না। এখন একটু পেয়ে রাখি। বলেই তাসফি জিহ্বায় কামড় দিল। নিস্তব্ধর মাথায় যেন বজ্রপাত হলো। মন চাইছে ইহা সত্য না হোক। থতমত খেয়ে বলল, মানে কি বলছো? মাথা ঠিক আছে? তাসফি মুচকি হেসে নিস্তব্ধর কাজ জড়িয়ে তার কানে কানে ধীর সুরে শুধালো, ডাক্তার সাহেব, আপনার কার্বন কপি আসতে চলেছে। আই এম প্রেগনেন্ট। ইউ আর রেডি মিস্টার হাজবেন্ড? নিস্তব্ধর কানে যেন বজ্রপাত হলো ধুম করে। তার এখন দুঃখ পাওয়া উচিত নাকি খুশি হওয়া উচিত, এই মুহূর্তে তার অনুভূতি বোঝানো দেয়। খানিকক্ষণ আগেই সে বন্ধুদের বলে এলো তার বউ পিচ্ছি, আর এখন সেই কিনা সেই। নিস্তব্ধ করুণ কণ্ঠে বলল, পিল খাইয়েছিলাম জান, কি করে সম্ভব হলো? আমি কি জানি? আপনার 2 টাকার পিল কাজ না করলে আমার কি? তাসফি চরম মিথ্যা কথা বলল।
আসল কথা হচ্ছে সে ইচ্ছে করেই ঔষধ খায়নি। তোমার শরীরের কন্ডিশন এই মুহূর্তে বেবি ক্যারি করতে প্রস্তুত নয় বউ। অসুস্থ হয়ে পড়বে, তুমি বোঝার চেষ্টা করো। কি যে বলেন না, আমার বয়স একদম পারফেক্ট, 18+। কিছুদিন পরেই 19 হবে। ওয়েট 50+। প্রেশারও একদম ঠিকঠাক। আর আপনি বলছেন প্রস্তুত নয়। আর এখন এসব বলেও লাভ নেই, বুঝেছেন? আমাদের সন্টু সোনা এখন আমার পেটের ভেতর। তাসফি তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, এই আপনি আমায় কি বোঝার কথা বললেন? কোনোভাবে আবার। নিস্তব্ধ তাসফির মুখ চেপে ধরল। প্রেয়সীর পেটে মুখ গুজে ফিসফিস করে বলল, আর একটা কথাও নয়, কিচ্ছু করতে হবে না। আমাদের সোনামণি দুনিয়ায় আসবে, এই রঙিন জগতের আলো দেখবে। এই সোনামণি কেন বলছেন? সোনা বাবু বলুন। হিয়া খোদা, আমার দোয়া তুমি কবুল করো। নিস্তব্ধ মুচকি হাসল। সত্যি, বাবা হওয়ার আলাদা একটা অনুভূতি সবাই তো উপলব্ধি করতে পারে না। তাই তো এখনো সমাজে কেউ কেউ নিজের অবৈধ জারজ সন্তানকে ফেলে দিয়ে আসে পচা নর্দমার মাঝে। আহা, জীবন এতই তুচ্ছ বুঝি একটা জীবনের মূল্য মানুষের বিবেকের কাছে। সুজন বাড়ি ফিরল সাবুদানা হাতে। ড্রয়িং রুমে তা রেখে উপরে উঠে গেল নিচের রুমে। বাইরে কেমন ঝড়ো হাওয়া দিচ্ছে, বিদ্যুৎও নেই নাকি? ঘরটা এমন অন্ধকার কেন? ব্যালকনি থেকে বাইরে ল্যাম্পপোস্টের আলোয় একটুখানি পরশ দেখা যাচ্ছে। কি ইতোমধ্যে তো বৃষ্টি ফোঁটাও পড়তে আরম্ভ করেছে। তার ব্যালকনিতে কোনো সুন্দরী রমণী সেই বৃষ্টির ফোঁটা গায়ে মেখে খিলখিল করে হাসছে। হ্যাঁ, সেই রমণী তার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। সুজন মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল সেদিকে। কানের কাছে বেজে চলেছে তার মধুর শ্রুতি, ভালোবাসি 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 ভালোবাসি। সুজন বোধহয় বাতাসে সেই ফিসফিসানো ধ্বনি শুনতে পাচ্ছে। সত্যি সুজন তাই করলো। ধীর কদমে এগিয়ে সে তার একান্ত রমণীর কোমর ঝাপটে ধরলো, কাঁধে মুখ ঘষলো, মুখে উচ্চারণ করলো শুধু একটি বলি, সৃজন, তোমার একমাত্র রমণীকে জড়িয়ে ধরে গিয়ে বলো ভালোবাসি। পুরুষালী স্পর্শে কেঁপে উঠল রমণী। সঙ্গে ভালোবাসির ধ্বনিতে হৃদযন্ত্রের লাভটাপ হলো তার দ্রুত থেকে দ্রুততর। বক্ষ মাঝে চলছে শ্বাস টানার নিধারুণ প্রতিযোগিতা। সুজনের অবাধ্য হাতের বিচরণে কণ্ঠে রোধ হয়ে এসেছে তার। কোনো মতে কণ্ঠ টেনে শুধালো, কি করছেন? সুজন আশার কম্পনরত শরীরটাকে নিজের সাহায্যে সামনে ঘোরালো। তার ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। সুজন আর ধৈর্য ধরতে পারল না। গভীর চুম্বন করলো সেই কম্পনরত ওষ্ঠে। আশা ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। হাত দিয়ে ঠেলে সরাতে চেষ্টা করে বলল, আসি, আপনি কি করছেন? কাজে বাধা দেওয়ায় সুজনের মেজাজ বিগড়ে গেল। আশার মুখ চেপে ধরে বলল, তোর সব সময় বড্ড বেশি কথা বলো মেয়ে। বলেছি না ভালোবাসি, শুনতে পাওনি? কতভাবে বোঝাবো আর? আমার চোখের চাউনি বুঝো না? সে তোমাকে চায়, নিজের অস্তিত্বের সঙ্গে মেশাতে চায়। আশা শুষ্ক ঢোক গেল। কেন বুঝবে না সে? সে সবই বুঝতে পারছে, তবে মনের মাঝে যে ভয়, সেটা সে কাটাবে কেমন করে? সুজন আশাকে করে তুলতে তুলতে বলল, কথা বলবে না, ভয় নেই, আমি আছি তো। আশার উদ্বিগ্ন হৃদয় শীতল হলো এই একটা বাক্যের বিপরীতে। ভালোবাসাবাসীর রাতে সুজন মাঝিও তার পাখির বাসার ভালোবাসা সকলভাবে পূর্ণতা পেল এই লগ্নে, এই ক্ষণে। মাঝে কেটে গিয়েছে আরো একটি মাস। আজ শুক্রবার। কদিন দোনমনা করার পর নিস্তব্ধ ঠিক করলো সুখবরটা আজ দিয়েই দেবে সকলকে। চিন্তায় সে বারবার কপালের ঘাম মুছছে। সবাই কেমন রিয়েক্ট করবে সে নিয়েই টেনশন। দুদিন আগেও ফুপু বলল, এই যে ভাইয়ের ফুট, শুনো, কাজ বাজ একটু দেখে শুনে করো কেমন? মেয়েটাকে একটু সাবধানে রেখো। বয়স আরও কিছুটা বাড়ুক, তারপর ওসব বাচ্চা কাচ্চা নিয়ে ভাবা যাবে, বুঝলে? তাছাড়া এখন বউ তোমার ডাক্তারি পড়ছে, শুধু শুধু একটা হাঙ্গামা বাঁধিও না, বুঝছো? নিস্তব্ধ তখন শুধু শুষ্ক ঢোক গেলা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ অলরেডি তখন তাসফি প্রেগন্যান্ট। তবুও তার মনে হয় না খবরটা শোনার পর কেউ রাগ করে থাকবে। প্রথমে খানিকটা হুমকি ধমকি করলেও পরে ঠিক সবাই আহ্লাদে আটখানা হবে সে ঠিক জানে। কিন্তু নিস্তব্ধ এই কথাটা মুখে বলবে কেমন করে? এই পর্যন্ত সে জীবনে এতটা লজ্জা পায়নি যতটা সে এখন পাচ্ছে।
নিস্তব্ধর পায়চারি দেখে তাসফি বিছানায় বসে বসে পা দোলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ইস, তার ডাক্তার সাহেবের এমন হতবম্ব চিন্তিত মুখখানা দেখার জন্যই তো তার এত সব কারসাজি এত দ্রুত করা। নিস্তব্ধর কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে তাসফিকে শুধালো, মা, তুমি দাদি হতে যাচ্ছ? এইভাবে বললে কেমন হয় বলো তো? এটাই বেস্ট হবে, তাই না বলো? তাসফি বোঝার বান করে মাথা দুলালো। তোর কি যে বলো, কেমন যেন বিচ্ছিরি লাগছে শুনতে। এটা বলা যাবে না, তার চেয়ে বরং এটা বলা যেতে পারে, বাবা তোমার ঘর আলো করে পরবর্তী প্রজন্ম আসতে চলেছে। না, এটাও কেমন যেন অড লাগছে। আচ্ছা, তবে আপা তুই ফুপি হতে যাচ্ছিস, এটা বলা যেতেই পারে, তাই না বলো? তাসফি সত্যি এবারে ভীষণ মজা পাচ্ছে। এত কিছু ভাবনার পরেও নিস্তব্ধ ঠিক করলো, না আর না, এবারে আর মুখে নয়, মাহিনের মতো সে চিঠি লিখবে, তার মাধ্যমেই জানান দেবে। চিঠিটা চুপ করে টেবিলে রেখে আড়াল হবে, ব্যাস তাহলে কাজ শেষ। চিঠি লিখতে লিখতে নিস্তব্ধ বিরক্ত স্বরে বলল, আমি বুঝলাম না কথাটা, তুমি তো বলতে পারো সবাইকে, আমাকে কেন ঠেলে দিচ্ছ এখানে? আশ্চর্য। তাসফি নিলিপ্ত কণ্ঠে জবাব দিল, আমি কেন বলতে যাব বলুন তো? জানেন না মেয়ে মানুষের লজ্জা বেশি? তারা কি এইসব কথা সারা বাড়িময় গিয়ে বেড়াতে পারে? আজব মানুষ তো আপনি। ছেলেদের কাজ হচ্ছে মেয়েদের লজ্জার ভার খানিকটা কমিয়ে দেওয়া। এই একটুকু কাজ পারবেন না আপনি? কদিন পর আমার সন্টু সোনাকে সামলাবেন কেমন করে? সন্টু নামটা শুনতেই নিস্তব্ধ বিরক্তির মাত্রা আরো বেড়ে গেল। এই শোনো মেয়ে, আমার ছেলে মেয়েকে সব ফালতু নামে একদম ডাকবে না, ডিসগাস্টিং। নিস্তব্ধ চিঠিখানা ভাঁজ করে বেরিয়ে গেল রুম ছেড়ে। তাসফিও হাসতে হাসতে নিস্তব্ধের পেছন পেছন এলো। আরে শুনুন তো। নিস্তব্ধ পিছু ফিরে রেগে বলল, তুমি কেন নিচে আসছো বুঝলাম না। পা পিছলে পড়লে কি হবে বুঝতে পারছো? কি যে বলেন না, বাবু তো এখনো নিজের আকৃতিই ধারণ করেনি। কিছু হবে, চলুন তো। তাসফি আরো একটু এগিয়ে বলল, তাছাড়া আপনি তো আছেনই আমার খেয়াল রাখতে। কি এইটুকু খেয়াল রাখতে পারবেন না নিজের বউ বাচ্চার? নিস্তব্ধ মুচকি হাসলো। এসো। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। শুক্রবার থাকায় সবাই জম্পেশ আড্ডা বসিয়েছে। বাসন্তী আর মাহিনও উপস্থিত, সঙ্গে পারুলও আছে। আবেদা বেগমও এখন অনেকটাই সুস্থ। তাসফি এবারে নিজেও লজ্জা পাচ্ছে। দাদা, মাহিন সহ বাড়ির পুরুষ মানুষ, সব মুরব্বী সকলেই এখানে উপস্থিত। নিস্তব্ধ ফিসফিস করে বলল, তুমি রেখে আসো বউ চিঠিটা। আমি পাগল হয়েছেন জানতো? বাসন্তীর ওদের দিকে চোখ পড়তে ভ্রু কুচকে বলল, কি ব্যাপার বল তো ভাই, তোরা ওখানে কি কুচুর সুচুর ফুসুর ফুসুর করছিস? নিস্তব্ধ আমতা আমতা করলো। বাসন্তী উঠে গিয়ে তাসফিকে নিজের পাশে এনে বসালো। আসলে বাসন্তী প্রেগনেন্ট, তার খবর দিতেই একদিন এ বাড়িতে এসেছে। মায়ের নিস্তব্ধের দিকে এগিয়ে গেল, ফিস ফিস করে বলল, কি করছিলি ঘরে বসে বলতো? মাহিনের চোখ গেল নিস্তব্ধের হাতের মাঝে মুঠ পাকানো কাগজটার দিকে। এই তোর হাতে কি দেখি দেখি। নিস্তব্ধ মুঠো খুলে মাহিন জোর করে কাগজটা নিয়ে নিল। সামনে মেলে ধরতেই মাহিন বিস্মিত চোখে একবার নিস্তব্ধের পানে চাইল। মাহিনের রিয়াকশন দেখে সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। তাসফি মুখ কাচুমাচু করে বসে আছে। বাসন্তী আর না পেরে খপ করে নিজে কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। পড়া শেষে বাসন্তীও কারো জবাব দিচ্ছে না দেখে একে একে সকলের হাত পাঁচ করে শেষমেশ নিলয় সাহেবের হাতে গিয়ে পৌঁছালো। নিলয় সাহেবও খানিকটা জোরেই পড়তে লাগলেন। আগামী কয়েক মাস পরেই এই ওসমান ভিলার পরবর্তী বংশধর আসিতে চলেছে। আপনাদের সবাইকে খবরটা জানানো হলো। সবাই দাদা, দাদু, ফুপা, ফুপি, তাওই, তাওইমা হতে চলেছেন। ধন্যবাদ। সকলের চোখ খুশিতে চকচক করে উঠল। আলহামদুলিল্লাহ বলে সকলে। ফুপু চিৎকার করে ডাকলেন, ওরে রুম্পা, কোথায় আছিস? ফ্রিজ থেকে বের করে মিষ্টি নিয়ে আয়। আগে মিষ্টি মুখ করে তারপর হারামজাদাটাকে উষ্ঠা দেব। নিস্তব্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি করতে চাইলো আর কি হলো? তাসফি মাথা নিচু করে আছে লজ্জায়। নীল সাহেব গিন্নির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দেখো নিমা, ছেলে নাকি তোমার এতটাও ধৈর্যশীল নয়। কোথায় গেল তোমার সেই ধৈর্যশীল ছেলে? বাপকা বেটা, বুঝলে? অনিমা বেগম চোখ গরম করে চাইলেন। সবসময় বেশি বোঝো তুমি। আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। হ্যাঁ, এখন তো সেটা বলবেই।
মাহিন নিস্তব্ধকে কনুই দিয়ে গুঁতো দিল। তীর্যক কণ্ঠে বলল, তো কে যেন সেদিন বলছিল তার বউ পিচ্ছি, এসব বহুত দেরি। কে যেন কয়েক মাস আগে বলছিল বউকে মানবে না। নিস্তব্ধ রাগী চোখে তাকালো। মাহিন তার তোয়াক্কা না করে বলল, হুম, তা তো হবে না বন্ধু। তোমার এই চোখ গরমে আমি আর ভয় পাচ্ছি না, বুঝলে? ছেলে হলে আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে দেব, আমি বলে রাখলাম। শ্বশুর মশাইকে কি করে টাইট দেবে আগে শিখিয়ে পড়িয়ে দেব মেয়েকে, বুঝলি? নিস্তব্ধ রক্তচক্ষু বদলে চাইল। মাহিন তার চাহনিকে পাত্তাই দিল না। বাসন্তী তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরল। ও মাই গড, তাসফি কি শুনছি? তুই ননদ ভাবি কি তবে একসঙ্গে? তাসফির গাল লজ্জায় লাল হয়ে উঠছে। থামো আপা, আর বলো না প্লিজ। নীলা সাহেব মিষ্টি মুখে দিতে গেলেই অনিমা বেগম চোখ পাকিয়ে চেয়ে শুধালেন, তোমার না ডায়াবেটিস আছে? কোনো মিষ্টি চলবে না, বুঝেছো? নীলয় সাহেব করুণ চোখে গিন্নির পানে চাইলো। মাহিন এগিয়ে এলো। আহা, থাক না মা, একটা খেলে কিচ্ছু হবে না। খান খান বাবা, 2 খুশি 1 মিষ্টিতেই আনন্দ মেটান। নীলয় সাহেব হেসে বললেন, এই তো যোগ্য জামাইয়ের মতো কথা। দেখেছো অনিমা কেমন শ্বশুরের খেয়াল রাখে? বলেই টপ করে মিষ্টিটা মুখে পুরলেন। অনিমা বেগম চোখ বড় বড় করে চাইলেন। ফিরোজা বেগমকে তাসফির দিকে এগিয়ে যেতে দেখেই ড্রয়িং রুমে উপস্থিত পুরুষেরা গলা খাকারি দিয়ে একে একে কেটে পড়ল। সঙ্গে নিস্তব্ধও ভাগলো। সে দেশে কেই বা লজ্জায় পড়তে চায়। ফিরোজা বেগম তাসফি আর বাসন্তীর দিকে এগিয়ে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, যাক, তবে এতদিনে দুইজনের একখান কাজের কাজ ঘটাইয়া ফেলছ। এইবারে বোধহয় খোদা চাইলে মরণে এর আগে নাতি নাতকুরের পোলা মাইয়া ঘর দেখা যাইতে পারমু। তাসফিকে বললেন, এন এইসব কি জামা কাপড় পরে বসে আছিস বলতো? এসব 3 পিস আর পরিস না তো, গোল ফরাক পরবি। এই সব সময় বাচ্চার বারণে সুবিধা হইব, বুঝলি? দুইজনকেই বলছি। তাসফি আর বাসন্তী মাথা নাড়ল। বাসন্তী বলল, নানি তুমি না অসুস্থ? রুম থেকে বের হয়েছো কেন বলো তো? চলো রুমে চলো। খুশির খবর শোনার পর আশা ভীষণ খুশি হয়েছে। বান্ধবীকে জড়িয়েছিল অনেকক্ষণ। নিস্তব্ধর বাকি বন্ধুগণ তাকে টিটকারি মারতে ছাড়েনি। সুযোগ একদম লুফে নিয়েছে। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। তবে সুফিয়া বেগম তাসফির পেট দেখে বলল, তাসফি এখন একটু বেশি অসুস্থ, ঠিকমতো খেতে পারে না, যা খায় বমি হয়ে যায়, হাঁটতেও একটু সমস্যা, বেশিক্ষণ হাঁটলেই পেটে চিন চিন ব্যথা হয়, মাঝে মাঝে মনে হয় বাচ্চাটা সুরসুরি দিচ্ছে তাকে। মায়ের কথা শুনে অনিমা বেগম নিস্তব্ধের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। নিস্তব্ধ অবাক স্বরে শুধালো, আশ্চর্য, তুমি আমার দিকে কেন তাকাচ্ছ এইভাবে মা? তাকানোর কাজ করেছো তাই তাকাচ্ছি। তাসফি যাও তো মা, রেডি হয়ে এসো, আমরা হসপিটালে যাব। মায়ের চাহনিতে নিস্তব্ধ খানিকটা ভয়ও পাচ্ছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে। তাসফি যেতে চাইল না। আসলে তাসফি চাচ্ছিল না আলটা করে এখনই ছেলে বাবু না মেয়ে বাবু তা জেনে যেতে। তাই চাইছিল একবারে বাবু দুনিয়ার আলো দেখার পরেই সব জানবে। কিন্তু অনিমা বেগম তাসফির কথা মানলেন না। জোর করে নিয়ে চললেন হসপিটালে এবং রিপোর্ট দেখে বুঝলেন তার সন্দেহই ঠিক ছিল। রিপোর্ট হাতে শাশুড়ি বৌমা দুজনেই থমথমে মুখে বাড়ি ফিরল। নিস্তব্ধ চিন্তিত ভঙ্গিতে ড্রয়িং রুমে বসেছিল। মা তাকে সাথে নেয়নি। দুজনকে গম্ভীর মুখে আসতে দেখলে তার চিন্তা আরো বেড়ে গেল। রিপোর্টে কি এসেছে মা? নিজেই দেখে নাও বলেই রিপোর্টটা দেখে চলে গেলেন। নিস্তব্ধ একবার বউয়ের টম ফোলানো মুখের দিকে চেয়ে রিপোর্ট চেক করলো। রিপোর্ট দেখে তার মাথায় হাত। একটা নয় 2টো বাচ্চা তার বউয়ের পেটে বেড়ে উঠেছে। ও মাই গড! একদম কথা বলবেন না আপনি। এতে আমার দোষটা কোথায়? ঔষধ খাইনি বলো। নিস্তব্ধ তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এতে আমার দোষটা কোথায়? ওষুধ খাইনি কে বলো? আমার যে কি আনন্দ হচ্ছে তাসফি, তোমায় বলে বোঝাতে পারবো না। একটা নয় 2টো একসঙ্গে, ভাবতে পারছো তুমি? একসঙ্গে 2 কাজ শেষ। তাসফিও মুচকি হাসলো। অভিমানী কণ্ঠে বলল, আপনি আর কি বুঝবেন? সব কষ্ট তো আমার। আর কষ্ট লাঘব করতে আমি আছি তো। তাসফি তৃপ্তির হাসি হাসলো।
অনিমা বেগম কঠোর জারি ঘোষণা করলেন, তাসফির নিচে নামা বন্ধ, সঙ্গে কলেজ যাওয়াও, ইন্টার্নি শেষ করতে আরও একটা বছর বেশি লাগুক কোনো সমস্যা নেই, কিন্তু শরীরের ঝুঁকি তিনি কিছুতেই নিতে দেবেন না। মায়ের সঙ্গে বেবিরও সমস্যা হবে, ডাক্তার পই পই করে বলে দিয়েছে বেড রেস্টে থাকতে। ও আরেকটা কথা, এর মাঝে আরও একটি ঘটনা ঘটে গিয়েছে। 1 মাস আগেই আশা জানলো সেও মা হতে যাচ্ছে। সৃজন শুনে বুঝলো না। সবাইকে একসঙ্গে যুদ্ধ নামলো নাকি? আশ্চর্য, যুদ্ধের মাঠ সে শুধু একটু বেশি আগে পার করে চলে এসেছে। পান্নার পরে ওসমান ভিলায় দ্বিতীয় বংশধরের আগমন ঘটল, মাহিন আর বাসন্তীর প্রথম সন্তান নিবিরা হোসেন। জন্মের পরে বাচ্চারা যতটা কান্না করে, ছেলেটা মোটেও তেমন কাঁদেনি। সামান্য একবার কেঁদেছিল, কি কাঁদেনি টাইপ। এর মাসখানেক পরের ঘটনা। সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত, প্রকৃতিতে উথাল পাথাল বাতাস বইছিল। তাসফির হঠাৎ করেই ব্যথা শুরু হলো, প্রচন্ড ব্যথা। নিস্তব্ধ ছিল হসপিটালে। খবর পেয়ে হাসপাতালে ছুটে এলো, তার কপাল বেয়ে ঘাম টকমক করে পড়ছে। দীর্ঘ ঘন্টা শেষে দুজন নার্স দুটো ফুটফুটে শিশু বাচ্চা কোলে অপারেশন থিয়েটারটাকে বেরিয়ে এলো। বাচ্চা নর্মালি হয়েছে। নার্স দুজন এগিয়ে আস্তে আস্তে হেসে বলল, আর আমার ওয়াইফ? সবাই হাঁপ ছেড়ে বাঁচলো। কতটা নাই ভয় পেয়েছিল। মাহিন ছুটে এসে বাচ্চা ছেলেটাকে কোলে নিল। বাচ্চারা সাধারণত জন্মের পর ভীষণ কান্না করে, কিন্তু এই ছেলের মাঝে তেমন কিছুই দেখা গেল না। একদম শান্ত, কেমন ডাগর ডাগর চোখ মেলে চেয়ে আছে, কান্নার লেশ মাত্র নেই। আর ছেলে তো তবুও কাঁদছিল, কিন্তু এত জন্ম থেকেই আজকের পরিবেশের মতন থমথমে। মনে হচ্ছে কেমন আর দৃষ্টিতে গম্ভীর চোখে চেয়ে আছে বাবার দিকে। মাইন আতঙ্কিত কণ্ঠে বলল, নার্স, বাচ্চা তো কান্না করছে না। নার্স হেসে বলল, নিস্তব্ধ মেয়েকে করে তুলে নিল। তুলতুলে শরীরকে কোলে নিয়ে এসে কেঁদে ফেলল। আমি ধরতে পারছি না, এত নরম যদি পড়ে যায় মনে হচ্ছে পড়ে যাবে। দেখো। ছেলে পাগলামি কথা দেখে অনিমা বেগম হাসেন। ছেলেটা শান্ত থাকলেও মেয়েটা একদম তার বিপরীত, গলা ফাটিয়ে কান্না করে যাচ্ছে। বুঝতে পারছে না বাচ্চা একটা মেয়ের গলার আওয়াজ এত উচ্চ হয় কি করে। তার কান্না থামার নামই নিচ্ছে না। নিস্তব্ধ মুচকি হেসে মায়ের কপালে আলতো চুমু খেয়ে মেয়ের নাম রাখলো নিহারিকা বিনতে নিস্তব্ধ, সঙ্গে যুক্ত করলো তা নিহারিকা বিনতে নিস্তব্ধতা। নামটা বলার সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা হাসলো, যেন নামটা তার ভারী পছন্দ হয়েছে। তার উচ্চ গলার মতো কোনো নাম রাখলে বোধ হয় তার গলার স্বরের সঙ্গে কান্নার বেগ আরো বেড়ে যেত। সুজন পাশ থেকে ফিসফিস করে বলল, সে কি রে বন্ধু, মেয়ে তো তোর গলা ফাটিয়ে চিৎকার জুড়লো, আর তুই কিনা নাম রাখলি নিস্তব্ধতা। নিস্তব্ধ শয়তানি হেসে বলল, জি, আর দেখিনিস তোর ছেলের সঙ্গেই মেয়েকে আমি ঝুলাবো। দেখা যাবে। তাসফি সুস্থ হলে ভেঙচি কেটে ছেলের নাম রাখলো আদৃত শেখ নিভৃত। আসলেই মায়েদের ছেলের প্রতি একটু বেশি টান থাকে জন্ম থেকে, আর বাবাদের মেয়ের প্রতি। নিস্তব্ধতা নিজের নামের মতো নিস্তব্ধ থাকলো না অবশ্য, বাবার মতো সারাক্ষণ তাকে জ্বালিয়ে মারে। তাসফি একটু কাজ ছাড়া হতেই কান্না করে ভাসিয়ে দেয়। আদৃত নিস্তব্ধতা থেকে একটু মিনিটের বড়, তবুও কি শান্ত। তাসফি রেগে মেয়ের দিকে চেয়ে বলে, দেখ দেখ তোর ভাই কেমন শান্ত হয়ে আছে। আমায় ক্ষমা দে মা, বাপের মতো আমায় আর জ্বালাতন করিস না মা, করিস না। নিস্তব্ধ তখন হাসে, বাবার হাসিতে নিস্তব্ধতাও তখন খিলখিল করে হেসে ওঠে, যেন সে বাবার পক্ষে। তাসফি বাপ বেটির দিকে রক্তচক্ষু বদনে চেয়ে থাকে। এর 2 মাস পরে আশার ডেলিভারি হয়। সুজন আর আশার প্রথম সন্তান সাদাব সমাদদার। আশাকে রিলিজ করার পরে ওসমান ভিলায় সবাই গিয়েছিল সাদাবকে দেখতে। সাদাফের দিকে এক পলক তাকাতেই নিস্তব্ধতা, সে কি কান্না, কিছুতেই থামানো গেল না। সাদাবও শুরু করলো কান্না। দুজন একে অপরের কোন জন্মের শত্রু কে জানে। শেষে তাসফিরা বাড়ি থেকে না বেরোনো পর্যন্ত ওইটুকু মেয়ের কান্না থামানোই গেল না। সুজন নিস্তব্ধের কানে কানে ফিস ফিস করে বলল, বন্ধু, তোমার মেয়েকে বোধহয় আর আমার ঘরে পাঠানো হলো না। নিস্তব্ধ রহস্যময় ভাবে হাসলো। তাসবি ইচ্ছে করছিল মেয়েকে তুলে একটা আছাড় মারে, এইটুকু মেয়ে অথচ তার কি তেজ। নিস্তব্ধ চোখ পাকিয়ে বলল, খবরদার আমার মেয়েকে যদি তুমি কিছু বলেছো। নিহারিকাকে তাসবি ঠাস করে বাপের কোলে দিয়ে বলল,
নিন তবে সামলান নিজের মেয়েকে। তাসফি অবাক হয়ে দেখে ওমা, মেয়ে তার বাপের কোলে গিয়ে শান্ত। হয়েছে বাপের ন্যাওটা। নিস্তব্ধ মেয়েকে কোলে নিয়ে মুচকি হাসে। এর 4 বছরের মাথায় জন্ম নেয় মাহারিসা আহসান, মাহিন এবং বাসন্তীর দ্বিতীয় সন্তান। মেয়েটা ভারী শান্ত। তাসফি সারাক্ষণ মেয়েটাকে কোলে রাখে, আর তার নিস্তব্ধতা তখনও কেঁদেই যায়। ওসমান ভিলায় আসলে আদ্রিত গম্ভীর মুখে ছোট্ট মাহারিসার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে, আর তাসফি ছেলের গাড়ি চুমু খায়। তা দেখে নিস্তব্ধতা গাল ফুরিয়ে রাখে। মেয়ের অভিমান দেখে তাসফি মুচকি হাসে। বোনের টোম ফুলানো মুখে আদ্রিত চুমু খায়। নিস্তব্ধতা তখন খিলখিল করে হেসে দেয়। প্রতিবারই তো সে এমন করে। ভাইয়ের থেকে আদর খেতে সে ভান ধরে। ভাইকে যে সে বড্ড ভালোবাসে। সুজনের বাড়িতে গেলে এখনো সাদাপের নিস্তব্ধতা এতটা বড় হওয়ার পরেও দুটোতে মিলে টুকুর টুকুর ঝগড়া করে। মেয়েটা তার সাদাবকে বলে সাদা বিলাই, আর সাদাব নিহারিকাকে সারাক্ষণ নিরিবিলি বলে খ্যাপাতে থাকে। দুজনের দেখা হলে খাওয়া দাওয়া বাদ দিয়ে ঝগড়া করাই তাদের প্রধান পেশা হয়ে দাঁড়ায়। তাসফি আর আশা দুজনেই নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সমান তালে। দেখতে দেখতে আশা আর তাসফি MBBS পাশ করে বের হলো। তাসফি নিস্তব্ধকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ডাক্তার সাহেব, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি, তাই না বলুন? নিস্তব্ধ সাই দিয়ে আদুরে ভঙ্গিতে অর্ধাঙ্গিনীর কপালে চুমু খায়। 6 বছরের আদ্রিত আর নিস্তব্ধতা দুজনের কেউই আজ কাঁদছে না। মায়ের গায়ে জড়ানো ডাক্তারি সাদা অ্যাপ্রন আর গলায় থাকা স্কোপের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কিভাবে আদ্রিত আর নিস্তব্ধতা দুজনেই দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। স্বামী সন্তানকে বুকে আগলে ধরে তাসফি নীরব অশ্রু ফেলে। চোখকে বারণ করা যে বড্ড দায়। এই তো আজ তার জীবন পরিপূর্ণ। আর কি দরকার জীবনে? যা যা দরকার সবই তো আছে। সেই বোধ হয় জীবনে সবচেয়ে সুখী। অতীতের ঝড় ঝাপটা পেরিয়ে আজ সে মুক্ত বাতাসে। তাসফি ফিসফিস করে শুধায়, বাবা কোথায় তুমি? দেখো তোমার আদরের তাসফি আজ কতটা সুখী তোমার বাছা পাত্রীর সঙ্গে। মা দেখো তোমার সেই ছোট্ট তাসফি কত বড় হয়ে গিয়েছে। তার দুটো ছানাপোনাও রয়েছে। সে তোমার দেখার স্বপ্নকেও পূরণ করেছে। মা বাবা দেখে যাও। অশ্রু ঢল নামতে শুরু করে তার চোখ বেয়ে। নিস্তব্ধ চোখেও পানি, পূর্ণতার পানি। বাবা মায়ের কান্না দেখে আদ্রিত তো আজ অনেকগুলো দিন পর কাঁদলো। কিন্তু অবাক করা বিষয়, সব সময় কাঁদতে থাকা নিস্তব্ধতা আজ কাঁদলো না। বরং মায়ের বুক থেকে মাথা উঠিয়ে একে একে বাবা মা ভাই সকলের চোখের জল মুছিয়ে নিজের আধো আধো স্বরে বলল। নিস্তব্ধ তাসফি অবাক হয়ে চেয়ে রয় মেয়ের পানে, যেন তার এইটুকুনি মেয়ে ইঙ্গিত দিচ্ছে শক্ত গম্ভীর ভঙ্গিতে। 2 বছর পর ওসমান ভিলা আজ মানুষের গুঞ্জনে মুখরিত। বাইরের কোনো মানুষ নয়, ঘরের মানুষ। নিস্তব্ধের পরিবার, মাহিন, সুজন, সৃজন, আয়ানা, আরশি, এমনকি তৃপ্তিও আজ উপস্থিত সেখানে। আজকের তৃপ্তির সঙ্গে 10 বছর আগের তৃপ্তিকে মেলানো বড্ড মুশকিল। তৃপ্তির পরনে কাতান শাড়ি, কোথাও ফাঁক ফোকর নেই যেখান দিয়ে তার শরীরের একটি ভাঁজ অন্য পুরুষের চোখে দৃশ্যমান হবে। তার 1 বছরের মেয়ে কোলে, পাশে তার হাজবেন্ড নিখিল, বড্ড শান্ত ছেলে। আসলেই তৃপ্তি জীবনের যে এক টুকরো সুখের খোঁজে বিদেশে পাড়ি জমিয়েছিল তা সে পেয়েছে। আসলে মন থেকে চাইলে এবং সেই অনুযায়ী কর্ম করলে আল্লাহ তাআলা আসলেই আমাদের তা দেন। ড্রয়িং রুমে সকলের মুখে আজ হাসি, আড্ডায় মশগুল সকলে। সৃজন সকলের দিকে তাকিয়ে বলল, স্মাইল প্লিজ। অতঃপর এতগুলো মানুষ সকলে বন্দী হলো এক ফ্রেমে দেখা যাচ্ছে নিস্তব্ধ তাসফির হাতটা শক্ত করে ধরে আছে। মাহিন বাসন্তীর দিকে অপলক চোখে তাকিয়ে আছে, আর আশা আর সুজন একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তৃপ্তির করে নিজের মেয়ে আদ্রিত মাহারিসাকে নিয়ে কি যেন আঙুল উঁচিয়ে ধমকাচ্ছে, আর মাহারিসা কাঁদো কাঁদো মুখ করে মাথা নিচু করে রেখেছে। সাদাপার নিস্তব্ধতা দুজনের চুল ধরে টানছে। আশার কোলে থাকা তার 1 মাসের মেয়ে কাশফির দিকে নিবিড় বুড়ো কুচকে তাকিয়ে আছে, যেন সে মেয়েটার আগমনে মনে মনে বড্ড বিরক্ত। অনিমা বেগম নিলয় সাহেবের দিকে হাস্যোজ্জ্বল মুখে ঘেঁষে বসা, আর বাকি সবাই স্বাভাবিকভাবেই হেসে তাকিয়ে আছে। হয়তো বহু বছর পর এই ফ্রেমটি নিজের জায়গা করে নেবে ওসমান ভিলার ড্রয়িং রুমের ঠিক মাঝখানে বিশাল আকারে।
প্রত্যেকের জীবনে আজ ধূসর মেঘ কেটে তার জায়গায় সকলের মুখে ছড়িয়ে পড়েছে আজ ওই আকাশের ওই 7 রঙা উজ্জ্বল রংধনুর প্রতিজ্বলিত রশ্মি। সকলের মুখশ্রী আজ রঙিন, সেখানে নেই কোনো আর ধূসরের ছড়া। সময়টা ঠিক গগনে সূর্যমামা অস্ত যাবার আগ মুহূর্তে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ওমা, সে কি হঠাৎ মেঘে ঢাকা আকাশ ধারণ করলো লালাব বর্ণ। অদূরে রংধনু দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, তাই তো, ওই তো দেখা দিয়েছে 7 রঙের রাঙা উজ্জ্বল রংধনু। ধূসর গগন আজ মেতেছে রঙে। সেজে সেজেছে লাজে, ভালোবাসার অসীম প্রেমে সেজে পড়েছে ফাঁদে। কহিব সেই অমর বাণী, আমি বাসিব যে তোমায় হে সুন্দরী রমণী। আকাশের ওই ধূসর মেঘের ন্যায়, না না, ঠিক ওই উজ্জ্বল রাঙা রংধনুর ন্যায়।